আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা স্থির তড়িৎ অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম। সেখানে অলরেডি হচ্ছিল আমরা কুলম্বের বল এবং হচ্ছিল তড়িৎ প্রাবল্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে ম্যাথমেটিক্যাল টার্মও কিভাবে সলভ করতে হবে সেগুলো দেখাইছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে হলো তড়িৎ বিভব এবং হচ্ছে হলো ধারক ও ধারকত্ব। তো আমাদের প্রথম আলোচনার বিষয়টা হচ্ছে আজকে তড়িৎ বিভব। কি বলতো তড়িৎ বিভব? এই তড়িৎ বিভব জিনিসটা কি? তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, দেখো এই কথাটা চলো অসীম হতে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে কাজ করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। দেখো, তাহলে এখানে আমার কাছে ধরো একটা তড়িৎ ক্ষেত্র আছে। এটা তড়িৎ ক্ষেত্রটা এরকম গোল হবে বা হচ্ছে হলো এরকম ডিমের মতো হবে বা হচ্ছে হলো চতুর্ভুজ হবে, বর্গাকার হবে, এরকম বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, এটা অসীম পর্যন্ত একটা বিস্তৃত তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রটা কোনো না কোনো চার্জের জন্য তৈরি হয়েছে। তো আমি ধরলাম এই তড়িৎ ক্ষেত্রের বিন্দু, এখানে এ একটা বিন্দু আছে, অসীম, এখানে ধরো অসীম, একটা অসীম মানে অনেক দূরে আর কি। অসীম থেকে আমি এখানে ধরো +1 কুলম্ব মানের একটা চার্জকে আনতে আমার যেই কাজটা করতে হবে এটাই হচ্ছে হলো এই এ বিন্দুর বিভব, তড়িৎ বিভব। তাহলে বোঝো, যখন তোমাকে বললো, কোথাও যদি বলে দেয় অসীম থেকে 1 কুলম্ব চার্জকে কোন একটি বিন্দুতে আনতে 100 জুল কাজ করতে হয়, তাহলে বুঝতে হবে ওই বিন্দুর হচ্ছে হলো তড়িৎ বিভব হচ্ছে হলো 100 ভোল্ট। তড়িৎ বিভবের একক কি? ভোল্ট। যেটাকে বি দ্বারা, বড় হাতের বি দ্বারা প্রকাশ করে। কোথাও দেখবো হচ্ছে এটা জুল পার কুলম্ব আছে। 1 জুল পার কুলম্ব ইকুয়াল টু হচ্ছে 1 ভোল্ট। সেটা কিভাবে একটু দেখাবো আমি এখন অবশ্যই। তো অসীম থেকে 1 কুলম্ব চার্জকে এই বিন্দুতে আনতে, আচ্ছা অসীম থেকে 1 কুলম্ব চার্জকে তুমি এখানে আনলা, তাহলে এখানে আনতে আরেকটা কাজ করতে হবে, তখন ওইটা হবে হচ্ছে কি, ওই কাজটা হবে ওই বিন্দুর হচ্ছে বিভবের সমান। ঠিক আছে, তাহলে 1 কুলম্বকে আনতে, অনেকে বলতে পারে স্যার আমি যদি 1 কুলম্ব না এনে ধরেন কিউ কুলম্ব চার্জকে এখানে নিয়ে আসি, তাইলে স্যার কত? ধরো 1 কুলম্বকে আনলে যেই কাজ ওইটা ডিরেক্টলি হচ্ছে তড়িৎ বিভব এটার সমান। কিন্তু ধরো আমি কিউ কুলম্ব চার্জকে নিয়ে আসলাম, তো কিউ কুলম্ব চার্জকে আনলে মোট কাজ ডব্লিউ। তো আমার তো কিউ কুলম্বের মানে কিউ কুলম্বকে আনতে যে পরিমাণ কাজ ওইটা তড়িৎ বিভব না। তড়িৎ বিভব কয় কুলম্বের জন্য? 1 কুলম্বের জন্য। তাহলে আমি বলতে পারি না এই যে 1 কুলম্ব আধানকে, দেখো +1 কুলম্ব আধানকে কোন বিন্দুতে? এই বিন্দুতে, যে বিন্দুতে আনবো ওই বিন্দুর বিভবটা হিসাব হবে 1 কুলম্ব আধানকে আনতে কত কৃত কাজ, ধরো যেটা হচ্ছে ভি, এটা তাই না? তা আমি যদি এখানে 1 কুলম্ব তো আনি নাই, মানে 1 কুলম্বকে আনতে যে কৃত কাজ, খেয়াল করো, আনতে কৃত কাজ ডব্লিউ, এটাই হচ্ছে ভি এর সমান, ওই বিন্দুর বিভবের সমান। কিন্তু আমি কি এখানে 1 কুলম্বকে আনছি? ধরো কিউ কুলম্বকে নিয়ে আসছি, আমি 5 কুলম্বকে আনছি, তো আমার ওই বিন্দুর বিভব বের করতে হবে। দেখো, তাহলে 5 কুলম্ব ধরো হচ্ছে এই যে প্লাস কিউ কুলম্বকে একটা বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে কৃত কাজ, আনতে কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু, এটা ধরো কৃত কাজটা ডব্লিউ ইকুয়াল টু না বলে ডব্লিউ বলি, এটাকে ডব্লিউ বলছি। তাহলে সুতরাং বলো 1 কুলম্বকে আনতে, 1 কুলম্বে লিখছি না, 1 কুলম্বকে আনতে বা 1 কুলম্ব আনতে কৃত কাজ কত হবে? ডব্লিউ বাই কিউ না? এই যে ডব্লিউ বাই কিউ, এটাই হচ্ছে হলো ওই বিন্দুটার হচ্ছে হলো কি ডব্লিউ বাই কিউ, এটাই হচ্ছে ওই বিন্দুর হচ্ছে হলো বিভব। যদি আমি 1 কুলম্ব আনি তাহলে ডব্লিউটাই হচ্ছে হলো কি ভি, আর যদি হচ্ছে হলো কি 1 কুলম্বের বেশি আনি তাহলে মোট যে কাজটা হবে সেই কাজকে ওই কিউ দ্বারা ভাগ করলে 1 কুলম্বের জন্য কাজ পাবো, সেই 1 কুলম্বের কাজটাই হচ্ছে হলো ভি। কথা কি বোঝা গেছে? এই সূত্র থেকে আসছে ডব্লিউ এর একক, কৃত কাজের একক জুল, আর কিউ এর একক কি? কুলম্ব, এই জন্য এটার একক হচ্ছে জুল পার কুলম্ব। আর 1 জুল পার কুলম্ব, খেয়াল করো 1 জুল পার কুলম্ব
এটাই হচ্ছে হলো কি 1 ভোল্টের সমান। তড়িৎ বিভবকে প্রকাশ করা হয় ভি দিয়ে, ওর এককটাও ভোল্ট। ঠিক আছে, প্রকাশও করা হয় ভি দিয়ে, আর ওর এককও কি ভোল্ট। কেউ চাইলে ভি না লিখে ভোল্ট এভাবে লিখতে পারো, 1 ভোল্ট। ঠিক আছে, ভিওএলটি এভাবে লিখতে পারো। তাহলে আমাদের তড়িৎ বিভবের সংজ্ঞায়ন হলো, মনে রাখবে তড়িৎ বিভব একটি স্কেলার রাশি। একটি কি স্কেলার রাশি, স্কেলার রাশি। এর যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হবে। যোগ বিয়োগ কি হবে? সাধারণ বীজগাণিতিক নিয়ম হবে। এবং একটা জিনিস মনে রাখবা, আমি এখন এটা একটু বলি। আচ্ছা, এই তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে কোনো না কোনো চার্জের জন্য, তো তাই না? তো কোনো না কোনো চার্জের জন্য যদি তৈরি হয়, ধরো আমি মনে করি একটা কিউ চার্জের জন্য এটা তৈরি হয়েছে এই তড়িৎ ক্ষেত্রটা, তাহলে এই বিন্দুটার বিভব বাইর করবো আমরা কিভাবে বলতো? অসীম থেকে একক ধনাত্মক আধানকে এই জায়গায় আনতে যে পরিমাণ কাজ করতে হয়, তাহলে ধরো অসীম থেকে কিউ পরিমাণ চার্জ আনতে যদি মোট ডব্লিউ পরিমাণ কাজ হয়, তাহলে এই বিন্দুর বিভব হবে হচ্ছে হলো মোট কৃত কাজ ডব্লিউ ডিভাইড বাই কিউ, মোট চার্জ। 1 কুলম্বের জন্য যেই কাজ সেটা হচ্ছে বিভব এই বিন্দুর। কিন্তু এই বিন্দুতে বিভবটা তৈরি হয়েছে কার জন্য? তোমরা আমাকে বলো তো। এই কিউ চার্জ, ধরো এই কিউ চার্জের জন্য, যার জন্য এই তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই চার্জ। তো এইটার থেকে যদি ওই বিন্দুর দূরত্বটা আর হয়, তাইলে আমি এই যে এই এ বিন্দুতে বিভব বের করতে পারবো অন্য আরেকটা সূত্রের মাধ্যমে। এ বিন্দুতে বিভব, বিভব ভি এর সূত্র সবসময় এটা না, আরেকটা হচ্ছে হলো এই যে 1/শূন্য মাধ্যম হইলে 1/4 পাই এপসাইলন নট, এপসাইলন শূন্য মাধ্যম, আর শূন্য মাধ্যম না হলে 1/4 পাই এপসাইলন নট কে। কে এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আমি বলেছিলাম। আর কেউ যদি আমাদের 9-10 এর বা 9-10 এর যে বইগুলো আছে সেই অনুযায়ী তুমি লিখতে চাও, এটাকে তুমি লিখতে পারো কে, কে এই যে কে কিউ ডিভাইড বাই হচ্ছে হলো আর আর, কে কিউ ডিভাইড বাই হচ্ছে হলো আর, এই যেটা খেয়াল করে, এই যে কে ইন্টু কে এর মান কত? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9। হ্যাঁ, আর কিউ তো তোমার হচ্ছে এই কিউর পরিচয় আর এই কিউর পরিচয় সেম না। এই কিউটা হচ্ছে যার জন্য ক্ষেত্র তৈরি হচ্ছে, ধরো ওর জন্য আমি এখানে বিভব বাইর করতেছি, তাহলে ওর মান দুইটাই এখানে আমি কিউ লিখছি, পরীক্ষা তো আর দুটোটা কিউ দিবে না। ধরো হচ্ছে এই ক্ষেত্রটা যার জন্য তৈরি হয়েছে সেই কিউর সাহায্যে যদি তুমি এই বিন্দুতে বিভব বের করতে চাও, তাহলে এই সূত্রের মাধ্যমে করবা। অন্য মাধ্যমে হলে এটা আবারও বলছি, এটাকে লেখা যাবে কে এর জায়গায় কিন্তু আমরা জানি 1/4 পাই এপসাইলন নট এই কিউ বাই আর, এভাবে লিখতে পারবো, কারণ আমরা জানি কে এর জায়গায়। আর যদি তুমি অন্য মাধ্যমে হয়, অন্য মাধ্যমে আমরা গত ভিডিওতে এগুলো আলোচনা করছিলাম, অন্য মাধ্যমে হলেও 1/4 পাই এপসাইলন নট কে। এই কে আর এই কে এর পরিচয় সেম না। এই কে এখানে যখন কেটা ব্যবহার করছি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর এই যে 1/4 পাই এপসাইলন নট এর পাশে যে কে লিখি এটা হচ্ছে হলো ওই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, এটা ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু কিউ বাই হচ্ছে হলো কি আর। আর হচ্ছে হলো কিউ চার্জের জন্য যেই বিন্দুতে বিভব বের করছি ওই বিন্দুর দূরত্বটা, কিউ চার্জ হতে ওই বিন্দুর দূরত্বটা হচ্ছে আর। আর এখানে কিউর পরিচয় কি? এখানে কিউর পরিচয় হচ্ছে যার জন্য তুমি এই বিন্দুতে বিভব বের, ওর জন্য বিভব এখানে, এই জন্য ওর মান হবে এই সূত্র দিয়ে করতে। আর যখন তুমি এই সূত্র দিয়ে করবা তখন দেখবা এই কিউর পরিচয় হচ্ছে তুমি অসীম থেকে যেই চার্জটাকে আনছো ওই চার্জটার মান এখানে। কথা কি ক্লিয়ার? দুইটা কিউ পরীক্ষা তো আর একসাথে এটা আর এটা একসাথে ব্যবহার হবে না, তাই না? হয় এটা ব্যবহার হবে, নাহলে দেখবে এটা ব্যবহার হবে। আবার তবে হ্যাঁ, এটা থেকে এখানে যদি ধরো একসাথে দুইটা দেওয়া থাকে, ধরো অসীম থেকে হচ্ছে হলো কি একটা চার্জ আনছে আর এখানেও কেন্দ্রেও একটা চার্জ দেওয়া আছে, মানে ধরো হচ্ছে যার জন্য এখানে তৈরি হয়েছে ওর মানও দেওয়া, তাহলে একটা কিউ প্রাইম ধরবা, একটা কিউ ধরবা, অথবা একটা কিউ ওয়ান একটা কিউ টু ধরো। এটাকে কিউ ওয়ান ধরলে তখন এখানে কিউ ওয়ান হবে এই সূত্রের মধ্যে, আর ওইটাকে কিউ টু ধরলে তখন এটার মধ্যে কিউ টু হবে। কথা কি বুঝা গেছে? এটা ব্যবহার করব অসীম থেকে আনা চার্জের জন্য, আর এটা ব্যবহার করব কিসের জন্য? যার জন্য এই বিন্দুতে বিভবটা তৈরি হচ্ছে সেই চার্জটার মান হবে এই সূত্রের মধ্যে। কথা কি ক্লিয়ার? সাধারণ বীজগাণিতিক নিয়মে হবে এগুলার যোগ বিয়োগ। তাহলে একটা জায়গায় যদি হচ্ছিল, ধরো আমি এখন কিছু অঙ্ক করাবো তোমাদেরকে অঙ্কের মতো করে টাইপ, ধরো আমি তোমাদেরকে একটা ত্রিভুজ দিয়ে, এখানে হচ্ছে এটা একটা সমকোণী সমবাহু ত্রিভুজ বললাম আমি, ধরো 1 মিটার, 1 মিটার, এটা ধরো এ, এটা বি, আমি এখানে ধরো হচ্ছিল প্লাস 10 কুলম্ব একটা চার্জ রাখলাম, এখানে ধরো হচ্ছিল মাইনাস 7 কুলম্ব একটা চার্জ রাখলাম। আমি তোমাকে বললাম যে চলো এ বিন্দুতে বিভবের মান কত, যেহেতু এটা স্কেলার রাশি তাহলে শুধু মান,
দিক নাই, স্কেলার রাশির কি দিক প্রয়োজন নয়। তাহলে হচ্ছে বলো, আমি তোমাকে প্রশ্ন করলাম যে এ বিন্দুতে বিভব কত, কোথায় এ বিন্দুতে, আমি অনেকগুলো জিনিস, এ বিন্দুতে বিভব কত, এ বিন্দুতে বিভব কত। এ বিন্দুতে যদি আমার কাছে বিভব জানতে চাই, কোন একটা বিন্দুতে বিভব জানতে চাইলে মনে রাখবা ওই বিন্দুর আশেপাশে কতগুলা হচ্ছিল এই চার্জ আছে দেখবা, সবগুলা চার্জের জন্য ওই বিন্দুতে বিভব নিবা, তারপরে যোগ করে দিবা সবগুলা বিভব। এখানে দিকের কোনো ব্যাপার স্যাপার নাই, লব্ধির ব্যাপার স্যাপার নাই, প্রাবল্য এবং বলের মতো। স্যাররা আমি তোমাদেরকে এখানে একটু আরেকটু কথাবার্তা বলতে চাই। এই যে এখানে হচ্ছে হলো কি, যে বিভবের কথা বলছি, এই যে অঙ্কগুলোর মধ্যে আছে, এগুলার কে এর জায়গায় কিন্তু আমরা সিও লিখতে পারি, তাই না? গত ক্লাসে আমি বলেছিলাম বি ইকুয়াল টু সি কিউ বাই আর, ঠিক আছে? সি লেখা যাবে কে এর জায়গায়। স্যার এই কে এর জায়গায় সি লেখা যাবে না, এটাকে কেই বলতে হবে এখানে, এটা অন্য মাধ্যমে যদি হয় আর কি। এবার আসেন এখানে, স্যার আমাদের এ বিন্দুতে বিভব বাইর করতে হবে, তাহলে আমাদের একটু আমি সুন্দর করে ছোট্ট করে লিখে লিখে করছি। এটাকে আমি যদি কিউ1 চার্জ দেই, তাহলে কিউ1 চার্জ থেকে এই বিন্দুর দূরত্ব, এটাকে আর1 দিলাম। আর কিউ2 চার্জ, এটা কিউ2 ধরলাম, এটা থেকে ওই বিন্দু, যে বিন্দুতে বিভব বের করবো সেটার দূরত্ব হচ্ছে আর2। যদিও দোনোটা সেম আর, মানে দূরত্ব সেম, তাহলে একটাকে দোনোটাকে আর ধরতে পারতাম, ঠিক আছে, কোনো ঝামেলা হতো না। তাহলে এখানে দেখো, আমি যদি বলি কিউ1 এর জন্য কোথায়, কিউ1 এর জন্য কোথায় এ বিন্দুতে বিভব, কোথায় এ বিন্দুতে বিভব, তাহলে এটাকে নাম যদি দেই ভি1, এটা হবে হচ্ছে আমার কাছে, যেহেতু কোনো মাধ্যম বলে নাই তাহলে শূন্য মাধ্যম ধরছি, কে ইন্টু কিউ বাই কিউ1 বাই কি আর1, এর মান কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ1 কত প্লাস 10 ডিভাইড বাই কত 1 মিটার, তাহলে এটা হচ্ছে হলো কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10, আমি দেখতে পাচ্ছি হলো কি এই ভোল্ট। আর কিউ2 এর জন্য, ওর জন্য তো এখানে একটা বিভব আছে তাই না, তাহলে কিউ2 এর জন্য এখন দিয়ে এখানে দিতে পারো, আবার কিউ2 এর জন্য কোথায় বলতো এ বিন্দুতে বিভব, কোথায় এ বিন্দুতে বিভব, এটা ভি2 দিতে পারি, কে কিউ2 ডিভাইড বাই কি আর2, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ2 কত -7। মনে রাখবে বল এবং হচ্ছে হলো এই প্রাবল্যের ক্ষেত্রে মাইনাস দ্বারা বোঝায় আকর্ষণ, কিন্তু বিভবের ক্ষেত্রে মাইনাসটা ব্যবহার করতে হবে, তাহলে এটা হলো হচ্ছে হলো কত 1। তাহলে আমি এখান থেকে দেখি এই 7 নং 63, তাহলে এটা -6.3 ইন্টু 10 টু দি পাওয়ার, খুব সম্ভবত 10 টু দি পাওয়ার 10, এরকম এত ভোল্ট। তাহলে এখানে দেখো তোমরা ক্যালকুলেশন করে দেখিও তো, এটা এরকমই আসে আমার মনে হয়, ঠিক আছে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 তো ইন্টু হচ্ছে 7, 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মাইনাস। তাহলে সুতরাং বলতো এ বিন্দুতে বিভব কত, এ বিন্দুতে ভি ইকুয়াল টু হচ্ছে হলো, বা এ বিন্দুর বিভব ভি এ ইকুয়াল টু হচ্ছে হলো ভি1 প্লাস ভি2, ওর জন্য বিভব, ওর জন্য বিভব, এরকম যদি আশেপাশে আরো কয়েকটা চার্জ থাকতো ওদের জন্য বিভব বের করে এখানে যোগ করতে হতো। তাহলে এখানে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10 প্লাস -6.3 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এখানে মাইনাস সহ, বিভবের ক্ষেত্রে মাইনাস সহ বসাতে হবে যোগ করার সময়। তাহলে হচ্ছে 9 এই বিয়োগ হচ্ছে 6.3, এটা হচ্ছে 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত ভোল্ট, শেষ। তাহলে আমাদের এই বিন্দুতে বিভব চলে আসছে। আচ্ছা আমাদেরকে যদি বলতো, আমি এখানে আরো কিছু কাজ কারবার করবো, সবাই এটা বুঝছি, আমি কখনো হচ্ছে স্লাইড দেই না, অনেক স্যার স্লাইড দিয়ে দেন, এগুলো আমি কোনো স্লাইড পিডিএফ হচ্ছে দিব না, তোমরা নোট করতে হবে, দেখে দেখে নোট করবে, সুন্দর করে বুঝে বুঝে নোট করবা, এখান থেকে নোট করবা। একে তো হচ্ছে অঙ্ক করাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি এগুলা, তার উপর যদি হচ্ছে আমাকে স্লাইডও দিয়ে দেয়, খালি তুমি দেখে দেখে তুলবা, এত টাইম এত অলস হলে হবে, এখান থেকে দেখে দেখে সুন্দর করে বুঝে বুঝে তুলো। এবার ধরো আমাকে এই বিন্দুতে বিভব বললো না, কোন বিন্দুতে বললো, ধরো হচ্ছে বললো এই যে এখানে চার্জ আছে এরকম একটা বিন্দুতে, এখানে একটা বললো, ধরো আমি তোমাকে বললাম কোথায় সি বিন্দুতে বিভব কত, খেয়াল করো, তাহলে এটা বুঝছি তো, এটা বুঝতে পারি। আচ্ছা বুঝছি, এই নাকি হচ্ছে পরের পৃষ্ঠায় চলে যাব। আচ্ছা এরকম আরেকটা নিয়ে পরের পৃষ্ঠায় যাব। আচ্ছা এখানেই করি, এটাকে আমি একটু ছোট করে নিই, না মুছে এভাবে ছোট করে নিই, যা এটা হইলে তোমাদের বুঝবা। এইবার দেখো স্যাররা আমাদেরকে বলছে হচ্ছে হলো এই, অনেকে বলে স্যার এটাকে একটু বড়ই রাখেন না, দেখো আমি তোমাদেরকে এটার জন্য অনেক কিছু করা যেতে পারে, এটাকে আমি এই পাশে নিয়ে যাচ্ছি, এটা থাকে, এটা আমার আর লাগবে না আপাতত।
তো এটা যদি না লাগে আমি চিত্রটাকে হচ্ছে একটু বড় করার জন্য এবার দেখো আমাকে বললো সি বিন্দুতে বিভব বাইর করতে। তো সি বিন্দুতে বিভব কথা বুঝো, সি বিন্দুতে একটা নিজের চার্জ আছে না, এই যে -7। কোন একটা বিন্দুতে যদি বিভব বের করতে, ওই বিন্দুতে যেই চার্জটা থাকবে ওইটার জন্য ওখানে কোনো বিভব নাই, মনে রাখতে হবে। তাহলে যদি ওখানে বিভব না থাকে স্যার, তাইলে হচ্ছে বলো তো এই জায়গায় হচ্ছে যদি ওর এইটা বিভব না থাকে, এটার জন্য কোনো বিভব নাই, তাহলে এখানে কোনো চার্জ আছে? এখানেও নাই। এটা থাকলে এটার জন্য এখানে বিভব বাইর করতাম, বাট ওর জন্য এখানে নাই। তাহলে আমরা কি করব বলো তো, এখানে যেহেতু নাই তাহলে ওর জন্য বিভব নাই, ওর জন্য নিজের জন্য বিভব নাই, তাহলে এই বিন্দুতে, এই বিন্দুর আশেপাশে চার্জ আছে কোথায়? এটা। তাহলে শুধুমাত্র ওর জন্যই এখানে চার্জ, ওর জন্য এখানে বিভব, আর কোনো চার্জ নাই আশেপাশে। তাহলে বলো, সুতরাং সি বিন্দুতে বিভব, সি বিন্দুতে বিভব একটাই, এবং সেটা হচ্ছে ভি ইকুয়াল টু, তাহলে ভিসি মানে সি বিন্দুর বিভব কার জন্য? এটার জন্য, কে ইন্টু কিউ1, এটার জন্য এই বিন্দুতে। তাইলে যার জন্য সে উপরে, যার জন্য তার থেকে বিন্দুটার দূরত্ব হচ্ছে এটা কি? আর। এটা কি? আর। এখানে আমি চাইলে কিউ বাই আর লিখতে পারি, এখানে কিউ1 কিউ2 লেখার দরকার নাই, কারণ আমি আর কোনো কিউ নাই, এটা ব্যবহার করা যাবে না, কারণ এটার জন্য এখানে কোনো বিভব নাই। তাহলে কিউ1, এটার জন্য দূরত্ব আর লিখি, তাহলে আর। তাহলে 9 ইন্টু 10⁻9, কিউ1 কত? 10 ডিভাইড বাই আর1। তাহলে এটা কত? অবশ্যই এইসব সূত্রগুলোর মধ্যে আর একক মিটারে হবে, এটা কুলম্ব এককে হবে। অন্য কোনো এককে থাকলেও তোমাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে। অনেক সময় দেখবা মিলি কুলম্ব আছে, মিলি কুলম্ব মানে হচ্ছে এই ধরো 1 মিলি কুলম্ব আছে, তাহলে 1 ইন্টু 10⁻³ দ্বারা গুণ করে কুলম্ব নিয়ে আসবা। অনেক সময় দেখবা মাইক্রো কুলম্ব আছে, তাহলে 1 ইন্টু 10⁻6 দ্বারা গুণ করে কুলম্বে নিয়ে আসবা। অনেক সময় দেখবা হচ্ছে ন্যানো কুলম্ব আছে, তাহলে যত ন্যানো কুলম্বে থাকুক ওটাকে তুমি হচ্ছে কি 10⁻9 দ্বারা গুণ করে হচ্ছে কি কুলম্বে নিয়ে আসবে, যদি হচ্ছে এগুলাতে থাকে, মাথায় রেখো। আর মিটারের ক্ষেত্রে তো হচ্ছে তুমি বোঝোই, ন্যানোমিটার থাকুক মাইক্রোমিটার থাকুক, মাইক্রোমিটার থাকলে 10⁻6 দ্বারা গুণ করবা, এগুলোর মতোই মাইক্রোমিটার ন্যানোমিটার থাকলে 10⁻9 দ্বারা, মিলিমিটারে থাকলে 10⁻3 দ্বারা, আর যদি সেন্টিমিটারে থাকে 10⁻2 দ্বারা গুণ করবা, মানে 100 দ্বারা ভাগ আর 10⁻2 দ্বারা গুণ করা সেম। তোমার যেভাবে সুবিধা হয় সেভাবে তুমি করবা, কথা বুঝিও। অবশ্যই এগুলা কিউ কুলম্বে লাগবে, এটা আর কিসে লাগবে? মিটারে লাগবেই লাগবে। বুঝা যাচ্ছে সবার? আচ্ছা, আশা করতেছি তো সবাই বুঝতেছো। তাইলে আমাদের এখানে এটা আমরা তো জানি, এটা হচ্ছে একটু আগে করছিলাম 9 ইন্টু 10⁻10 এত ভোল্ট, শেষ উত্তর। তাইলে যে কোনো একটা এই মাথায় রাখতে হবে, যে কোনো একটা চার্জকে হচ্ছে এই আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম আর কি। এই বিন্দুতে হচ্ছে তোমার বিভব বাইর করতে বলছে, যেই চার্জ মানে যে বিন্দুতে বিভব বাইর করতে বলছে ওই বিন্দুতে যদি কোনো চার্জ থাকেও ওই চার্জের জন্য ওই বিন্দুতে বিভব হবে না। এবার আসো এখানের মধ্যে থেকে আরেকটু কিছু বুঝাই তোমাদেরকে। অনেক সময় বলে কি, আমি হচ্ছে সব বুঝাই দিচ্ছি, কিন্তু আমি এগুলা তোমাদেরকে হচ্ছে এগুলা সৃজনশীল সলভ করাবো না, সৃজনশীল তোমরা সলভ করতে হবে, প্র্যাকটিস তোমরা করতে হবে, বুঝে 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 বুঝে। আমি অনেক সময় তোমাদেরকে বলে কি জানো, এই যে দুইটা একটা প্রশ্ন বোঝো, এই প্রশ্নটা খুব ভালো করে প্রশ্নটা বুঝো। এই যে সি বিন্দুর চার্জটিকে এ বিন্দুতে আনতে কৃত কাজ কত? দেখো সি বিন্দুর চার্জটিকে এ বিন্দুতে আনতে কৃত কাজ কত? আচ্ছা, এখানে একটা চার্জ থাকতে পারতো না স্যার? এখানেও যদি আমি একটা চার্জ দিয়ে দিই, ধরো 2 কুলম্ব, কোনো সমস্যাও নাই। তো আমাকে বলছে সি বিন্দু, তিনটা বিন্দুতেই হচ্ছে কি চার্জ আছে, আবার যে কোনো দুইটাতে থাকতে পারে, আবার যে কোনো একটাতেও থাকতে পারে। সি বিন্দুর চার্জটাকে বলছে এ বিন্দুতে আনতে, এই চার্জটাকে আমি এখানে আনবো, এটা আনতে কৃত কাজ কত? একটা চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে কৃত কাজ, মনে রাখবা সব সময়, সেটা হচ্ছে কৃত কাজ ডব্লিউ ইকুয়াল টু যাকে নিবা সেই চার্জ ইনটু দ্বিতীয় বিন্দুর বিভব মাইনাস প্রথম বিন্দুর বিভব। যেই বিন্দুতে নিবা সেই বিন্দুর বিভব বিয়োগ হচ্ছে, অর্থাৎ বিভব পার্থক্য, মানে কিউ ইনটু হচ্ছে কি ডেল ভি। কি এটা? ডেল ভি, মানে বিভবের পার্থক্য দুই বিন্দুর মধ্যে, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিচ্ছ। তাইলে আমাদের এখানে হচ্ছে দেখো, এই সি বিন্দুর চার্জটাকে নিবা তুমি, সি বিন্দুতে চার্জ আছে কত? -7, তাহলে কিউ হবে কত? -7। ভি টু হবে যে বিন্দুতে নিচ্ছ, তো তুমি কোথায় নিচ্ছ? এ তে নিচ্ছ, তাহলে এ বিন্দুর বিভব, আর এ ভি1 হবে হচ্ছে কোন বিন্দুর বিভব? সি বিন্দুর বিভব। এইটা দিয়ে অঙ্ক করবো আমরা, কথা বুঝছো?
এখন আমাদেরকে এই জিনিসগুলো আমরা বুঝে বুঝে করতে হবে। দেখো স্যাররা আমি বুঝাচ্ছি তোমাদেরকে, তোমরা মনোযোগ দাও, আশা করি ইজিলি বুঝবা ইনশাআল্লাহ। দেখো সবাই সবাই মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে ফ্রিডাই তথ্য বানাই ফেলতে হবে। স্যার মোবাইলের মধ্যে দিয়ে পিটবেন কেন? মোবাইলে মাঝে মাঝে তো মনে হয় তোদেরকে মোবাইলে হচ্ছে জুতাগুলি মারি দিই। মনোযোগ দে, মনোযোগ দে, দরকার পড়ালেখা সিরিয়াসলি না করলে বাদ দাও, পড়ালেখা করতে হবে না। মানে পড়ালেখা করলেই জীবন সেট না, পড়ালেখা করলেই কিন্তু জীবনের সুখ শান্তি এগুলা না। তুমি পড়ালেখা করে যদি সৎভাবে টাকা ইনকাম করতে চাও তাহলে পড়ালেখা করার মতো করো, মানে যেটা করে তোমার চলো কি ইনশাল্লাহ ভালো কিছু পসিবল, অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে। যদি তোমার পড়ালেখা করে কোনো ভালো কলেজে পড়তে না পারো, ভালো ভার্সিটিতে পড়তে, ভালো ডিগ্রি অর্জন করতে না পারো, বা ভালো কেরিয়ার করতে না পারো, মানে ভালো কেরিয়ার বলতে হচ্ছে ভালো কেরিয়ার, খারাপ কেরিয়ার এগুলো আপেক্ষিক। বাট তুমি যদি হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার বা কিছু একটা হতে চাও, তুমি ওইটার জন্য যদি ওই পরিমাণ এফোর্ট দিয়ে পড়ালেখা করতেই না পারো বা করতে না চাও, তাহলে এখনই বাদ দিয়ে দাও। কেউ হচ্ছে কি ছেলের একটা হচ্ছে কি কাজ খুঁজে নাও, মেয়েরা নিজেদের মতো আরেকটা কাজ খুঁজে নাও। এখন বললে তো হচ্ছে ভিডিও রেকর্ড হচ্ছে, অনেক কিছু বললে হচ্ছে আবার তোমরা হচ্ছে এগুলো হচ্ছে কাটছাট করে হচ্ছে কি ভাইরাল করে দিবা। সেটা হচ্ছে যদি তুমি যদি হচ্ছে রাস্তার ধারে, আমি এই উদাহরণটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আমার ক্লাসরুমেও দেই, তুমি রাস্তার ধারে যদি ডিমও বিক্রি করো তাইলেও একজন দেখবা যে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারের চেয়ে বেশি টাকা ইনকাম করবা। চট্টগ্রাম মেডিকেল থেকে, ঢাকা মেডিকেল থেকে পাশ করা একজন ডাক্তারের চেয়ে হয়তো শুরুতে হচ্ছে তুমি বেশি ইনকাম করবা। যদি রাস্তার ধারে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ডিম বিক্রি করো, মাসে দেখবা যে হচ্ছে 30, 40, 50 হাজার টাকা ইনকাম করতে পারতেছো। এখন কথা হচ্ছে কাজের তো অভাব নাই, কাজের তো অভাব নাই, আর এক এক কাজের রেসপেক্ট এক এক রকম, এবং রেসপেক্ট গুলো আপেক্ষিক। তো তোমার যদি মনে হয় যে পড়ালেখা করে আমার দ্বারা কিছু হবে না বা পড়ালেখা আমার ভালো লাগছে না, তাহলে অন্য কোনো বিকল্প পথ খুঁজো, বিকল্প কাজ খুঁজো। কিন্তু পড়ালেখা করলে করার মতো করতে হবে, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, দক্ষতা যাচাইয়ের মাধ্যমে নিজেকে হচ্ছে আপডেট করতে হবে প্রতিনিয়ত, এবং পরীক্ষা এক্সিকিউট করতে হবে ইনশাআল্লাহ। নাইলে হচ্ছিল এই তো পড়ালেখা করে হচ্ছিল কি যে আধা মাদা পড়ালেখা করে আসলে খুব একটা ফায়দা হবে না, পিছিয়ে থাকবা সবসময়, বুঝছো? দেখবা যে হচ্ছিল অন্যরা ভালো করে ফেলছে, যারা পরিশ্রম করছে তারা ভালো করে ফেলছে, তুমি পিছিয়ে থাকতেছো, এটা একটু মাথায় রেখো প্লিজ স্যাররা। এবার আসো, আমাদেরকে ভি2 এই বিন্দুতে নিচ্ছি, তাহলে যে বিন্দুতে নিব ওই বিন্দুর বিভব হবে। তাহলে এই বিন্দুতে বিভব, এই বিন্দুর আশেপাশে কয়টা চার্জ আছে? ওর নিজের একটা চার্জ আছে ওই বিন্দুতে, ওর নিজের জন্য, তাহলে এখানে বিভব পাবো না। তাহলে এখানে বিভব পাবো কার জন্য বলো তো? বিভব পাবো এর জন্য, এর জন্য, তাই না? আচ্ছা, এর জন্য বিভব পাচ্ছি, এর জন্য বিভব পাচ্ছি, ঠিক আছে। কিন্তু আবার এখানে আরেকটু কিন্তু আছে। স্যার কি কিন্তু? আমি এই চার্জটাকে না মুভ করাচ্ছি এখানে, এই চার্জটাকেই তো এখানে আনবো, তাহলে যেই চার্জকে আনবো সেই চার্জের জন্য এখানে বিভব ইয়া করা যাবে না। আমি যদি এখান থেকে বলতাম সি বিন্দু থেকে 1 কুলম মানের একটা চার্জকে এখানে আনবো, এখানে যেমন সি বিন্দু হতে 1 কুলম চার্জকে এ বিন্দুতে আনতে কি দরকার? 2 কুলম, 10 কুলম, 50 কুলম চার্জকে আনতে। তার মানে আমি তখন -7 কে এখানে ঠিকই রেখে দিতাম, কিন্তু এখান থেকে অন্য বাইর থেকে আরেকটা চার্জকে এখানে আনতাম, তখন এই চার্জটা এখানে থেকে যাইতো। কিন্তু এখানে এখন আমাদের এই অঙ্কের মধ্যে বলছে সি বিন্দুর চার্জটাকে নিচ্ছে, তাহলে ও এখানে, ওরে এখানে আমি নিচ্ছি, তাহলে ওর জন্য এখানে বিভব আমরা কাউন্ট করব না, ও তো মুভেবল, ও ফিক্সড চার্জ না, তাহলে ওর জন্য এখানে বিভবটাও ফিক্স না। ওরে যত সামনের দিকে নিব এখানে বিভবটা পরিবর্তন হইতে থাকবে না, তাহলে এই জন্য আমরা নিব না। আমরা তাহলে দেখো ওর নিজের জন্য, এ বিন্দুর নিজের জন্য এখানে বিভব নাই, খেয়াল করো, এ বিন্দুর নিজের জন্য এখানে কি বিভব নাই, তাহলে ওর জন্য এখানে কি নাই, ওর জন্য আমরা বিভব নিব না। তাহলে এই জায়গায় শুধু বিভব আছে কার জন্য? ওর জন্য। দেখো তাহলে শুধু বলো কিউ1 এর জন্য, সুতরাং যেহেতু ওর জন্য এখানে বিভব, তাহলে সুতরাং এ বিন্দুর বিভব, এ বিন্দুর বিভব একটাই, খালি কোন চার্জের জন্য করব? ভি এটা, এই চার্জের জন্য করব, মানে ভি2 এটা ওর জন্য, ওর জন্য এখানে বাইর করলেই হবে। সেটা হচ্ছে কে ইনটু হলো কিউ, এই যে কিউ হচ্ছে এটা কিউ1 ডিভাইড বাই, এটাকে এখন আমরা কিউ3 দিতে পারি, কিন্তু কিউ1 ডিভাইড বাই হলো এই যে আর1 টা দিয়ে আমরা করে ফেললাম, এই 9 × 10⁹, এই কিউ1 হচ্ছে 10 ডিভাইড বাই হলো 1, তাহলে এটা হচ্ছে 9 × 10⁻, কত 10 এত ভোল্ট। আবারও বলছি, এই চার্জটার জন্য এখানে কোনো বিভব কাউন্ট হবে না, আর ওকে যেহেতু আমি নিচ্ছি তাহলে ওর জন্য এখানে কোনো বিভব কাউন্ট হবে না, তাহলে এখানে শুধু বিভব হবে কার জন্য? ওর জন্য, ওর। এবার আসো কোত্থেকে নিচ্ছি? এখান থেকে, তাহলে আমাদের ভি2 পাওয়া শেষ, এই যে এটা ভি2 পাওয়া শেষ। এবার আমাদের দরকার ভি1, এই ভি1 হবে কোন বিন্দুর? যে বিন্দু থেকে নিচ্ছি সেই বিন্দুর বিভব। কাজ বের করার সময় এইভাবেই করতে হবে। তাহলে বলো তো, এখান থেকে যখন আমরা এখানে নিব, তাহলে এখানে সি বিন্দুর বিভব, এবার বলো সি বিন্দুর বিভব, এই সি বিন্দুতে বিভব, ওর জন্য নিজের জন্য একটা বিভব থাকার কথা, থাকবে না? সেটা কত? যেই বিন্দুতে আমি বিভব বের করব ওই বিন্দুর চার্জের জন্য ওখানে বিভব নাই, এবং তার উপর ওরে আমি নাড়াচাড়া করছি, ওর জন্য এখানে কোনো বিভব আমরা নিব না।
তাহলে বিভব নিব এর জন্য, এখানে কার জন্য, ওর জন্য বিভব নিব, কারণ ওরে আমি নাড়াচাড়া করছি না, ও দূরে আছে, ওর জন্য এখানে বিভব আছে। আবার যে বিন্দুতে নিচ্ছি সেই বিন্দুর চার্জটার জন্য এখানে বিভব আছে। তাহলে এই সি বিন্দুতে কয়টা বিভব, মানে ভি1 হচ্ছে দুইটা। তাহলে কার কার জন্য বিভব বলতো, এই যে কিউ1 এর জন্য বিভব, আবার এটার জন্য বিভব। তাহলে বলো সি বিন্দুর বিভব কত, সি বিন্দুর বিভব, সি বিন্দুর বিভব এটাকে আমরা যদি ভি1 লিখি আর কি, যেখান থেকে নিচ্ছি এটা ভি1 লিখতেছি, এটা কয়টা বিভবের জন্য সমষ্টি, এখানে একটা বিভব, মানে এই বি চার্জের জন্য এখানে বিভব, আবার এ বিন্দুর চার্জের জন্য বিভব। তাহলে আমি এখানে এগুলাকে লেখার জন্য লিখতে পারতেছি এটা ভিবি আর ভি এ, মানে এই এ বিন্দুর চার্জের জন্য এটা, ঠিক আছে, আবার এটা হচ্ছে এই বি বিন্দুর চার্জের জন্য। কথা কি বুঝছো এটা? তাহলে হচ্ছিল এখন আমাদের, অথবা কেউ চাইলে হচ্ছিল কি প্রথমে এই যে ভি, এটা কোন বিন্দুর বিভব এভাবে লিখতে পারো, কিন্তু দেখো এ বিন্দুর বিভবের জন্য এ বিন্দুর বিভব এটা হচ্ছে এই যে এ বিন্দুর বিভব, তো তাহলে ভি এ লিখতে পারো। আর সি বিন্দুর বিভব যেটা, সেটা এখানকারটা ভি সি লিখতে পারো। আর ভি সি হবে হচ্ছে, দেখো এবার এই ভি সি হচ্ছে মানে হচ্ছে ভি সি মানে হচ্ছে ভি1 এখানে, মনে রাখো। অথবা এখানে চাইলে আমি লিখলে এভাবে লিখতে পারি যে হচ্ছে এগুলো আমি বলতেছি যে এই বিন্দুতে নিব সেই বিন্দুর বিভব, মানে ভি এ এখানে, যেখান থেকে নিব সেই বিন্দুর বিভব এখানে, এভাবেও লেখা যায়। মানে ভি2 মাইনাস ভি1 লিখতে হবে এরকম না, যে বিন্দুতে নিব সেই বিন্দুর বিভব বিয়োগ হচ্ছে যে বিন্দু থেকে নিব সেই বিন্দুর বিভব, এভাবে লিখলেও হয়। তাহলে সি বিন্দুর বিভব, এখন দেখো এই বিন্দুর বিভব, এই বিন্দুতে থেকে নিচ্ছি, এটার বিভব লাগবে, তো তাহলে ওর জন্য বিভব আছে, ওর জন্য আমি দুটোটা একসাথে করব। তাহলে ওর জন্য বিভবটা হবে হচ্ছে হলো সি কিউ1 ডিভাইড বাই এই যে নিচের এই যে আর, এটা আর1, এটা আর2 হইলে এটা আর3 দিতে পারো তোমরা চাইলে, কেউ হচ্ছে আর দিলে, সবগুলো আর তো সেম, তাহলে আর সেম রাখলেও কোনো প্যারা নাই। তাহলে দেখো এগুলোকে সবগুলোকে যদি আমি আর বলি, কোনো প্যারা আছে, প্যারা নাই। তাহলে এখান থেকে দেখো ওর জন্য এখানে বিভব হচ্ছে এটা, আবার ওর জন্য একটা বিভব আছে, তাহলে যোগ হবে না, ডিরেক্ট এক লাইনে করতেছি আমরা, আলাদা আলাদা না করে। তাহলে ওর জন্য এখানে বিভব, তাহলে সেটা হচ্ছে কত, সি জায়গায় কে লিখতে পারবো তোমরা, আমি উপরে কে লিখছি, এখানেও কে লিখি, কে এখানেও কে, এটার জন্য এখানে বিভব কে কিউ, এটা কি 3, কিউ3 ডিভাইড বাই হচ্ছে এটাকে আমি আর ধরতেছি, আর, ওকে কোনো সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ1 হচ্ছে 10, এর থেকে দূরত্ব যে এটা কত 1 প্লাস 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ3 এটা হচ্ছে 2 কুলম্ব, আর হচ্ছে কত 1 মিটার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এত ভোল্ট আসবে, তোমরা হচ্ছে চাইলে হচ্ছে ক্যালকুলেশন করতে পারো। এটা হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10 প্লাস হচ্ছে এটা 9 দুগুণে 18, তো 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তাহলে আমি এটা দেখতে পাচ্ছি হলো 9 ইন্টু 10 টু দি পাওয়ার প্লাস হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 10, আমি দেখতে পাচ্ছি 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার কত 11 এত ভোল্ট। তাহলে এবার দেখো, সুতরাং আমাদের এই যে এখান থেকে এই চার্জটাকে এখানে নিতে কৃত কাজ হচ্ছে কত, ডব্লিউ ইকুয়াল টু, এই যে এখানে বসাই দিব আমরা। তাহলে এখানে এই যে প্রথমে আমরা জানি যে এই সূত্রটা লিখো, যা মানে কি বলতো, আমরা জানি, সবাই কি বুঝতেছো এভাবে। তাইলে এখান থেকে কিউটা আমরা -7 বসাতে পারি, যারে আমি না মুভ করাবো তাকে ভি এ, এই যে ভি এ হচ্ছে এটা 9, সরি ভি এ কোনটা, ভি এ হচ্ছে এই বিন্দুর, এ বিন্দুর বিভব কত 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বিয়োগ হচ্ছে কত 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার 11। এবার আসলে হচ্ছে কি আমাকে এই যে এখানে এটা মান বের করো, এটা আমি ইনটু হচ্ছে 7, আমি দেখতে পাচ্ছি এটা 1.26, এখানে একটা মাইনাস আসতেছে, ওই মাইনাসে মাইনাসে প্লাস 1.26 ইনটু 10 টু দি পাওয়ার কত 11 এত জুল, একক কি হবে জুল। শেষ। তো এভাবেই হচ্ছিল যখন আমাদেরকে কোনো একটা চার্জকে অন্য বিন্দুতে নিতে বলবে, যেই চার্জটা যেখান থেকে নিচ্ছে ওই বিন্দুর বিভব লাগবে, আর যেখানে নিচ্ছে ওইখানে বিভব লাগবে। যেখানে নিচ্ছে ওই বিন্দুর বিভব থেকে, যেখান থেকে নিচ্ছে ওই বিন্দুর বিভব বাদ দিবা, আর যেই চার্জটাকে নিচ্ছ তার মান এখানে হবে। আর মনে রাখবা যখন তুমি বিভব গুলা বের করবা, যেই বিন্দুতে বিভব বের করছো ওই বিন্দুর চার্জের জন্য ওই বিন্দুর ওখানে বিভব নাই, তাহলে ওর আশেপাশে যতগুলা চার্জ আছে তাদের জন্য নিব। তবে মনে রাখতে হবে যারে তুমি নাড়াচাড়া করবা বা যারে তুমি নিচ্ছ তার জন্য এই বিন্দুতে বিভব নিবা না,
ঠিক এখানেও সেম, যার যেই বিন্দুতে বিভব বের করতেছো ওই বিন্দুর চার্জের জন্য তুমি ওখানে বিভব নিবা না। আবার যারে নাড়াচাড়া করছো বা মুভ করাচ্ছ, মানে যারে যারে নিচ্ছ তুমি যেই কিউ, তার জন্য এখানে কোনো বিভব নিবা না। তাহলে এছাড়া বাদ বাকি যে চার্জগুলো আছে সেই চার্জগুলোর জন্য বিভব নিয়ে তারপর এখানে বসে তুমি কৃতকার্য বের করবা। পারবা তো ইনশাল্লাহ? সহজ না? খুবই সহজ, ঠিক আছে। তো এবার বিভবের যদি এটা আমরা বুঝি তাহলে আমরা এই কনসেপ্টটা থেকে পরবর্তীতে সামনের দিকে আগাতে পারি, ঠিক আছে, অন্য টপিকের দিকে। হ্যাঁ, অন্য টপিকের দিকে আমরা হলো কি আগাবো। খেয়াল করিও, আমাদের হলো এখন এরপরে বিভবের কিছু কনসেপ্ট দেখবা, যে হলো আরো অন্য অনেক টাইপ আছে। আমি একটা এই ধরো ফাঁপা গোলকের কথা বলছি। তো যখন তুমি একটা গোলকের ক্ষেত্রে তোমাকে বলবে যে হলো কি একটা গোলকের হলো কি কেন্দ্রে চার্জ রাখছে ধরো কিউ পরিমাণ, হ্যাঁ, এই চার্জ। তো এই কেন্দ্রে চার্জ রেখে তোমারে বললো এই গোলকের হলো অনেক সময় পৃষ্ঠে বিভব বের করতে পারে। ধরো পৃষ্ঠে বিভব, আমি অঙ্ক করাবো না বাট প্রসেস শিখাচ্ছি। পৃষ্ঠে তোমাকে কি বের করতে বললো? এই বিভব বের করতে বলছে। ভিতরে কোনো একটা বিন্দু দিয়ে বিভব বের করতে বলছে, বাইরে কোনো একটা বিন্দু দিয়ে বিভব বের করতে বলছে। মনে রাখবে এই দূরত্বটা ধরো যদি আমি r1 ধরি, ব্যাসার্ধটা ধরো r ধরলাম, এটাকে ধরো কিছু একটা r1 ধরলাম, এটা r1 ধরলাম, এটা r2 ধরলাম। তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মান দিয়ে দেয়। তবে একটা জিনিস এগুলোর ক্ষেত্রে দেখো, যদি তোমাদেরকে মনে বলে দেয় স্যাররা একটু খেয়াল করি, এই যে এটা এ বিন্দু দিলাম আমি, ধরো এটা বি বিন্দু দিলাম, এটা সি, এই তিনটা বিন্দুর মধ্যে তিনটা বিন্দুতে এ বিন্দুতে বিভব বের করতে দিতে পারে, মানে ভিতরে কোনো একটা বিন্দুতে বিভব, আর বি বিন্দুতেও বলতে পারে মানে পৃষ্ঠে বি বিন্দুতে ভি, সি বিন্দুতে হলো কি ভি। তো আমাদের এখানে হলো খেয়াল করিও এ বিন্দুতে বিভব, বি বিন্দুতে বিভব, সি বিন্দুতে কি বিভব। তো এখন আমাদেরকে একটু সবসময় মনে রাখতে হবে বিভবের সূত্র হচ্ছে কে কিউ বাই আর, তাই না? কে কিউ বাই আর, এগুলো তো ঠিক আছে, সূত্র ঠিক আছে, কিন্তু গোলকের ক্ষেত্রে একটু হালকা কিচ্ছা কাহিনী মনে রাখতে হবে। সেটা কি স্যার? দেখো, গোলকের বাইরে মানে ব্যাসার্ধের চেয়ে বেশি দূরত্বে, মানে বাইরে যদি কোনো বিন্দু দেয় তোমাকে বিভব বের করতে দেয়, তাহলে একদম কেন্দ্র থেকে ওটার দূরত্ব যেটা আছে সেটাই হবে তোমার হলো কি এই দূরত্ব। তার মানে সি বিন্দুতে বিভব বের করার সময় চার্জ তো বসাবা, এই দূরত্ব বসাবা r1, তারপর বাদ বাকি কাজ করে ফেলবা, কে এর মান বসাবে, কিউ এর মান বসাবে, r1 এর মান বসাই দিবা, তাহলে কাজ শেষ। আবার পৃষ্ঠে বের করার সময় সেটাও ঠিক আছে, পৃষ্ঠে বসানো মানে ব্যাসার্ধ বসানো, তাই না? চার্জ থেকে ব্যাসার্ধ দূরত্বে তাহলে এটাও ঠিক আছে, এখানেও মান হয়ে যাবে বি বিন্দুতে। এবার মনে রাখবা এ বিন্দুটা কোথায়? গোলকের ভিতরে না? একটা জিনিস এখানে মনে রাখতে হবে, গোলকের ভিতরের যেই কোনো বিন্দুতে বিভব হবে পৃষ্ঠের বিভবের সমান। গোলকের পৃষ্ঠে যেই বিভব, ভিতরে হলো কি বিভবটা হবে হলো কি ভিতরে সব জায়গায় সেম বিভব হবে। তাহলে ভিতরে যখন কোনো বিন্দু দেয় তাহলে এই দূরত্বটাকে ব্যবহার করে বিভব বের করবে না, তাহলে পৃষ্ঠের বিভবটা বের করলেই ভিতরের যে কোনো বিন্দুটা বিভব বের হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ দিয়ে বের করবে, তখন কি দিয়ে বের করবে? ব্যাসার্ধ, মনে থাকবে? তাহলে হলো এটা ব্যাসার্ধ দিয়ে করতে হবে, ঠিক আছে। শেষ। বাইরে হলে চার্জ থেকে কেন্দ্র থেকে একদম বাহির পর্যন্ত দূরত্ব নিতে হবে। আর যদি হলো তোমার কি পৃষ্ঠে হয় তাহলে ব্যাসার্ধ বসাই করবে, আর যদি তোমার ভিতরের কোনো বিন্দু হয় তাইলেও ব্যাসার্ধ বসাই করবে। ওকে, শেষ। তাহলে এগুলা কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে এগুলো এবার প্র্যাকটিক্যালি এগুলো অঙ্ক করতে গেলে বিভিন্ন জায়গায় আপনারা এবার টেস্ট পেপার গাইড বা অন্য কোথাও থেকে বইয়ে তো আপনাদের 9-10 এর বইয়ে তো অঙ্ক টঙ্ক নাই, এগুলা কিছু মানে একটা পাকোয়াস একটা বই লিখে হয়ে গেছে আপনাদের জন্য। তো আপনারা বিভিন্ন গাইড টেস্ট পেপার থেকে এগুলা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বুঝাতে পারতেছি স্যাররা? তাহলে এবার আসেন আমরা যদি এরপরে একটা কনসেপ্টে যাই, বিভবের মধ্যেই একটা কনসেপ্ট আমি এখন আলোচনা করব, সেটা দেখেন আপনারা। তো বিভবের কনসেপ্ট যেমন একটা বর্গ টাইপের নিয়ে অনেক সময় করে কি, ধরো আমি একটা বর্গাকার শেপ দিলাম এখানে তোমাদের, বর্গ নয় আয়তক্ষেত্র হইতে পারে, হইতেই পারে। তো আমি এটাকে সবগুলা বাহুকে 1 মিটার ধরে দিলাম, ধরো 1 মিটার, ঠিক আছে। আমি তোমাদেরকে বললাম এই বর্গক্ষেত্রের চারপাশে প্রত্যেকটা বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি। তো আমাদেরকে এটা যখন বলবে
আমি কয়েকভাবে প্রশ্ন করতে পারি, যে হচ্ছে হলো সেটা হচ্ছে হলো ধরো এরকম, যে হচ্ছে হলো আমি প্রথমে একটা প্রশ্ন করলাম হচ্ছে হলো তোমাকে যে এই সি বিন্দুতে, ও ভালো কথা, এখানে এটা ধরো 10 কুলম্ব চার্জ দিলাম প্লাস, এটা মাইনাস 20 কুলম্ব চার্জ দিলাম, এখানে ধরো প্লাস 15 কুলম্ব চার্জ দিলাম, এখানে ধরো প্লাস হচ্ছে হলো 40 কুলম্ব চার্জ দিলাম। আমি বললাম সি বিন্দুতে তড়িৎ বিভব কত, কথা বুঝিও, সি বিন্দুতে তড়িৎ বিভব কত। এখন এটা কেমনে বের করবা তোমরা আমাকে বলো তো, লজিক বুঝে বলিও, হ্যাঁ। সি বিন্দুতে বিভব, তাহলে এই বিন্দুতে বিভব, এই বিন্দুতে যেই চার্জ আছে তার জন্য এখানে কোনো বিভব নাই, তাহলে এই বিন্দুতে বিভব কয়টার জন্য আছে, এই চার্জের জন্য আছে, এই চার্জের জন্য আছে, এই চার্জের জন্য আছে, মানে ওর আশেপাশে যতগুলো, আমি তো এখানে কোনো চার্জকে নাড়াচাড়া করছি না, তাহলে সি বিন্দুর বিভব বের করার জন্য তাহলে বাকি তিনটার জন্য বিভব হবে। তাহলে বলো সি বিন্দুতে বিভব হবে, আমি এটাকে যদি Q1 চার্জ ধরি, এটাকে যদি Q2 ধরি, এটা তো Q3, এটা ধরো হচ্ছে Q4 চার্জ ধরি, তাহলে আমার বলো তো আমি দূরত্বগুলো যদি চিন্তা করি, এখান থেকে এই চার্জ থেকে ওর দূরত্বটা এখানে আছে, ধরো এটা Q2, তো Q2 থেকে ওর দূরত্ব, এই জন্য এটাকে আমি R2 ধরলাম, Q4 থেকে এটার দূরত্ব, এর জন্য এটাকে আমি Q4 R4 ধরলাম, কোনো সমস্যা নেই। এই Q1 থেকে এটার দূরত্ব, এটাকে আমি কি ধরবো, এটা দেখো তো, এইটা হচ্ছিল পুরো কর্ণনা বর্গের, তাহলে হচ্ছিল এটা আমাকে কি করতে হবে বলো না, তো আমাকে এখান থেকে এই কর্ণটা জেনে নিতে হবে, বলো ঠিক কিনা, এই কর্ণ আমার জানা লাগবে। তাহলে কর্ণ না জানলে আমি কি করতে পারবো না বলো, আমি যদি এই কর্ণ না জানি তাহলে ওর থেকে এখানকার দূরত্বটা পাবো না, যেহেতু এটা Q1 তাহলে এটাকে R1 দিতে পারি আমি। তো আমাকে অবশ্যই, তাহলে আমাদের বলো এই বিন্দুতে বিভব বের করার জন্য কয়টা বিভব লাগবে, ওর জন্য একটা বিভব, ওর জন্য একটা বিভব, ওর জন্য একটা বিভব, তাহলে কয়টা, তিনটা যোগ করবো। তাহলে দেখো এখানে মানে আমি ডিরেক্ট বলতে পারি না এরকম, সি বিন্দুতে বিভব, সি বিন্দুতে বিভব মানে ভিসি ইকুয়াল টু হবে ওর জন্য মানে V1, এর জন্য বিভব প্লাস এই যে এটার জন্য Q2 এর জন্য এখানে B2, এটার জন্য এখানে বিভব হচ্ছিল V, ধরো এটা ছিল চতুর্থ চার্জ, তো এটা V4 বললাম, তাইলেই তো এগুলো হয়ে যাওয়ার কথা। K ইন্টু এটা হচ্ছে Q1 বাই কি R1, এর জন্য এখানে বিভব তাহলে R1 প্লাস K ইন্টু এই Q2 বাই হচ্ছিল R2, মানে এটার জন্য এখানে, তারপর এটার জন্য এটা ধরো K ইন্টু, যেহেতু এটা V4 লিখছি তাহলে Q4 লিখতেছি, Q4 ডিভাইড বাই এটা হচ্ছে R4, বলো ঠিক আছে কিনা। আমরা এগুলো হচ্ছে এভাবে লিখতে পারি, কেউ চাইলে আবার এটার জন্য, এর জন্য এখানে বিভব কত আলাদা বের করতে পারো, এর জন্য বিভব কত আলাদা বের করতে পারো, এর জন্য বিভব কত আলাদা, তিনটা বের করে তারপরে এভাবে যোগ করতে পারো সি বিন্দুতে বিভব বের করার জন্য, কোনো ফ্যাক্ট না, কথা কি ক্লিয়ার। এবার আসেন স্যাররা, এটুকু যদি হচ্ছিল বুঝি এখান থেকে, চাইলে আমি এই, এবার আসো আমার যে জিনিসটা, এটা R4 দেওয়া আছে আমাকে, R2 দেওয়া আছে, এগুলো সব আছে এই যে, কিন্তু কথা হচ্ছে আমার R1টা নাই, কি নাই বলতো, R1টা নাই, এই যে এইটা এইটা এইটা, তো এটা একটা পিথাগোরাস অ্যাপ্লাই করে হচ্ছে আমরা বের করে ফেলতে পারবো না, এটাও যদি একটা বাহু হয়, এটা যদি হচ্ছে হলো 1 হয়, এটা 1 হয়, তাহলে তুমি চিন্তা করো এটা তো অতিভুজ, তাহলে বলো তো ACB বা ABC সমকোণী ত্রিভুজে, দেখো তো ABC সমকোণী ত্রিভুজে, ABC সমকোণী ত্রিভুজে আমরা যদি চিন্তা করি যে AC স্কয়ার ইকুয়াল টু হবে হচ্ছে AC স্কয়ার ইকুয়াল টু হচ্ছে AB স্কয়ার প্লাস কি BC স্কয়ার, পিথাগোরাস মানে পিথাগোরাস আর কি, সুতরাং AC ইকুয়াল টু কি বলতো, এটা স্কয়ার হবে AB স্কয়ার প্লাস কি BC স্কয়ার, তাহলে এটা হবে কত 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে √2, তাহলে সুতরাং আমার AC টা হচ্ছে R1, তাহলে সুতরাং R1 সমান কত √2, দেখেন এটা এখন এখানে বসাই দিবেন, আপনি চাইলে এখানে কে কমন নিয়ে ফেলতে পারেন, কে কমন নিয়ে আপনি Q1 কত এই যে 10 ডিভাইড বাই R1 কত √2 প্লাস এখান থেকে কে কমন নিচ্ছে, তাহলে Q2 কত -20 ডিভাইড বাই হচ্ছে R2 কত R2 1, তারপর এখানে প্লাস এই যে Q4 হচ্ছে এই যে এটা 40 প্লাস 40 প্লাস R4 কত 1, এখান থেকে আপনি 9 × 10⁹ বসায়া এখানে ক্যালকুলেশন করলে এত ভোল্ট, কে এর মান 9 × 10⁹ বসাই দেন, তাহলে সি বিন্দুতে বিভব বের হয়ে চলে আসবে, কথা কি বুঝছেন, ওকে। এটা খুবই সোজা, যে কোনো বিন্দুতে দেখে এভাবে বের করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। এবার আসেন, আপনাদেরকে অনেক সময় দেখবেন এইগুলা না দিয়ে, এই যে সি বিন্দুতে বিভব না দিয়ে
আমাকে চলো আমি এই জিনিসগুলো একটু মুছি। অন্য আরেকটা প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে। একই প্রশ্ন ধরো, এই আমাকে বললো হচ্ছিল এই যে এখানে ধরো হচ্ছিল এটা হচ্ছে 1 মিটারই থাকলো। তো এটা R2, আমি আর গুলার নামকরণ গুলাকে একটু মুছে দিচ্ছি। কিউ গুলা চাইলে তুমি এই নামকরণে রাখতে পারো, সমস্যা নেই। আমি তোমার প্রশ্ন করলাম, এখানে একটা বিন্দু আছে ও বিন্দু অথবা বর্গক্ষেত্রটির কেন্দ্র। আমি বলে দিলাম কি বর্গক্ষেত্রটির কি কেন্দ্র। বর্গক্ষেত্রটার কেন্দ্র হচ্ছিল কি, দেখো এই যে বর্গক্ষেত্রের যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে এই ও বিন্দুতে হচ্ছিল কি বিভব জানতে চাইতে পারে, অনেক সময় চায় ও বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে ও বিন্দুটা কোথায়, বর্গক্ষেত্রের কেন্দ্রে, তাহলে এখানে বিভব বের করতে হবে। এটা অনেক সময় চাইতে পারে, অনেক সময় এটা সুন্দর একটা কোশ্চেন হতে পারে। তো এই জায়গায় আমরা এটা বিভবটা কেমনে বের করব বলো স্যাররা? এই বিন্দুর চারপাশে আশেপাশে এই বিন্দুতে কোনো চার্জ নাই, তাহলে এই বিন্দুর জন্য কোনো চার্জের জন্য কোনো বিভব নেই। তাহলে স্যার আশেপাশে কোথায় চার্জ আছে, এখানে চার্জ আছে, এখানে চার্জ আছে, এখানে চার্জ আছে, সবগুলা চার্জের জন্য এখানে বিভব থাকবে। তাহলে কয়টা চার্জ, চারপাশে চারটা চার্জ, চারটা চার্জের জন্য এখানে বিভব, তাই না? এবং এই চার্জ থেকে ওর দূরত্ব এটা যা, এই চার্জ থেকে এর দূরত্ব এটাও তা, এই চার্জ থেকে ওর দূরত্ব এটা তা, এই চার্জ থেকে দূরত্ব তা। তাহলে R1 R2 R3 মানে Q1 থেকে এটা R1, এটা R, এটাও R, এটাও R, এটাও R। এবং সেটা কার সমান বলতো, এই কর্ণের যে কোনো একটা কর্ণের অর্ধেক। তো পিথাগোরাস অ্যাপ্লাই করে যদি আমি কর্ণ বের করে ফেলছি, দেখো কর্ণ বের করে ফেলতে পারলে, দেখো স্যার আমি যখন পিথাগোরাস অ্যাপ্লাই করে কর্ণ বের করে ফেলছি, এই যেখানে কর্ণ বের করছি, তাহলে আমাদের বলো এই চিত্র পিথাগোরাস অঙ্ক করার জন্য এই পিথাগোরাস দিয়ে এইভাবে করবো। আগে প্রথমে কর্ণটা বের করে নিবা। তাইলে এসি এর অর্ধেক না আর, এসি বলো বিডি বলো, কেউ যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করো তাও তো হবে, একই তো কথা। খালি জাস্ট আমার এই কর্ণ একটা, কারণ বড় ক্ষেত্রের দুটোটা কর্ণই তো কি সমান সমান। তাহলে হচ্ছে এসি, তাহলে আমাদের আর গুলো হবে কত বলো তো, আর এই আর গুলো হবে এসি ডিভাইড বাই কত 2, তাহলে √2 ডিভাইড বাই 2। সুতরাং আর ইকুয়াল টু হচ্ছিল 1/√2, কত 1/, এখানে আমাদের বক্স দেওয়া লাগবে না, তুমি তো পরীক্ষার বক্স দিবা না, স্যার বোঝানোর জন্য বক্স দিয়েছি। ওকা, তোমরা কি বোকা? বোকা না হলে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলে ফেলো তুলে ফেলো। এবার আসো স্যাররা, এরপরে আমাদের কাজ কি, এরপরে আমাদের এই বিন্দুতে বিভব বের করতে হবে। তাহলে চারটা বিভব, কয়টা, ওর জন্য বিভব, ওর জন্য বিভব, ওর জন্য বিভব, ওর জন্য বিভব, চারটা বিভব বের করে যোগ করতে পারো। তো আমি একবারে করতেছি। সুতরাং ও বিন্দু, দেখো একটু এরপর আমি চিত্রটা ঠিক ডিসাইড করে ও বিন্দুতে বিভব, আর এটাকে আমি সাইড নোটে বের করছি। ধরো ও বিন্দুতে বিভব, তো ও বিন্দুতে বিভব ভি ইকুয়াল টু হবে ওর জন্য বিভব, এটাকে আমি V1 ধরলাম, ওর জন্য বিভব Q2 এর জন্য V2, এই এটার জন্য V3, এটার জন্য হচ্ছে V4। তো আমি হচ্ছে প্রত্যেকটার সমীকরণ গুলো লিখতেছি। এই ওর জন্য এখানে বিভব হবে হচ্ছে K ইন্টু Q1/R, যেহেতু সবগুলো আর সেম এই জন্য R1 R2 R3 লিখছি না। এটার জন্য হবে কত, প্লাস K ইন্টু Q2 ডিভাইড বাই R। কেউ চাইলে আলাদা আলাদা চারটা বের করে তারপর যোগ করতে পারো, আমি এক লাইনে করতেছি। এরপর হচ্ছে K ইন্টু হচ্ছে কি Q3 ডিভাইড বাই R, তারপর হচ্ছে K ইন্টু Q4 ডিভাইড বাই R। আমি এখান থেকে চাইলে এই সমীকরণে দেখো তো কি কমন নিয়ে ফেলতে পারি, K/R কমন নিয়ে ফেলতে পারি না? তাহলে আর থাকে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। দেখো এই K এর মান কত, 9 × 10⁹9, আর এর মান কত, ওই যে বাইর করলা তুমি 1/√2, আর এখানে Q1 কত 10 প্লাস Q2 কত -20, কত -20, তারপর চলে গেলাম, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তারপর Q3 কত 15 প্লাস হচ্ছে কত, এটা 40। তাহলে এখানে দেখো এটা √2, আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এটা √2 ইন্টু হচ্ছে 9 × 10⁹9, আর এখানে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে ওভারঅল দেখো 55 65 বিয়োগ হচ্ছে কি বিয়োগ 20 যাবে গা, তাহলে 45। তাহলে এখান থেকে যা আসবে এত ভোল্ট। তাহলে এই বর্গক্ষেত্রটার কেন্দ্রে বিভব হবে এটা, এভাবে তুমি বের করতে পারো। কথা কি বোঝা গেছে? সহজ কিন্তু, যে কোনো একটা বিন্দুতে বিভব বের করতে দিলে ওই বিন্দুর আশেপাশে যতগুলা চার্জ আছে সবগুলাকে আমার জানা লাগবে, এবং ওই চার্জ জানার পর মানে চার্জগুলো জানার পর ওই চার্জগুলা থেকে ওই বিন্দুটার দূরত্বগুলা লাগবে, দূরত্বগুলা না জানলে হবে না আমাদের। হ্যাঁ, তারপর চলো কি সবগুলা চার্জের জন্য ওখানে বিভব বের করে যোগ করব। তাহলে আলাদা আলাদা আমরা চলে V1 V2 V3 এভাবে লিখতে পারতাম যে Q1 চার্জের জন্য ও বিন্দুতে বিভব ইকুয়াল টু এটা, এটা দিয়ে মানটা বের করতে পারতাম, আবার এটা দিয়েও বের করতে পারতাম, আবার এটা দিয়ে
Q3 এর জন্য এটার জন্য, আবার Q4 এর জন্য এটা দিয়ে বের করতে পারতাম। চারটা বের করে তারপর একসাথে যোগ করতে পারতাম। আমি এক লাইনে যোগ করে কাজ করছি। বুঝা গেছে? সহজ না? সহজ। এরপরে অনেক সময় হয় কি যে এরকম একটা বর্গক্ষেত্র দিয়ে বলতে পারে তোমাদেরকে হচ্ছে হলো কি বলতে পারে দেখো, ধরো বললো হচ্ছে হলো একটা বর্গক্ষেত্র দিল আর কি, সবাই আমি শেপটা একটা নিয়ে নিই, দিয়ে বললো যে হচ্ছে হলো এখানে হচ্ছে হলো তিনটা চার্জ দেয়, ধরো 10 কুলম্ব দিলাম এখানে, মাইনাসে আগের মতো একটু আগে দিলাম যেরকম, এটা কত ছিল যেন 20 কুলম্ব ধরো, এটা প্লাস ধরো হচ্ছে হলো 15 কুলম্ব, আর এখানে হচ্ছে হলো চতুর্থ, এটা হচ্ছে এ, এটা বি, এখানে হচ্ছে হলো কেন্দ্রে ও। ঠিক আছে, তো বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকতেও পারে এই অঙ্কটার জন্য, নাও দেওয়া থাকতে পারে, না দিলে কোনো সমস্যা নেই। তো আমরা এখানে একটু খেয়াল করো, দেখো এটা আমি কি বলতে চাচ্ছি, যে ডি বিন্দু, হ্যাঁ বললো যে ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রটির বা বর্গটির কেন্দ্রে বিভব শূন্য হবে। কত হবে? শূন্য। প্রশ্নটা ভালো করে পড়ো, আমি দেখি ভিডিওটা ঠিকঠাক মতো রেকর্ড হচ্ছে কিনা, অনেক সময় ভিডিও রেকর্ড হয় না। আচ্ছা, কেন্দ্রে বিভব শূন্য হবে। তো এটার জন্য কেন্দ্র জানার জন্য তোমাকে সবার আগে কাজ হবে হচ্ছে হলো এই কর্ণগুলো এঁকে ফেলা। কি আঁকা? এই যে কর্ণগুলা এঁকে ফেলবো। কর্ণগুলা এঁকে ফেলতে পারলে এরপর আমাদের কাজ কমে যাবে। হ্যাঁ, এরপর আরেকটা হচ্ছে হলো কর্ণ এঁকে, কর্ণ এঁকে ফেললাম, তাহলে ও বিন্দু এখানে হচ্ছে আমাদের বিভব কি হবে? শূন্য হবে যদি ডি বিন্দুতে একটা চার্জ বসে। মনে করি ডি বিন্দুতে Q4 চার্জ বসাতে হবে, আর এখানে এটাকে Q1 দিলাম, এটাকে Q2 দিলাম বরাবরের মতো, এটাকে Q3 দিলাম। বাহুগুলা দেওয়া নাই, আমি এ ধরতে পারি বা এল ধরতে পারি, আর দেওয়া থাকলে তো থাকলোই, কোনো সমস্যা নেই। মানে কেন্দ্রে বিভব শূন্য চাইলে, কেন্দ্রে বিভব শূন্য যখন হবে তাইলে হচ্ছে মানে একটা যে কোনো কোণার চার কোণার যে কোনো একটা কোণায় কত চার্জ বসাইতে হবে এরকম প্রশ্ন করলে তোমাকে, তুমি এই কনসেপ্টটা চিন্তা করতে পারো, কিন্তু তখন এই বাহুগুলো হচ্ছে কি দেওয়া থাকলেও যা, না দেখলেও কি তা, মনে রাখিও কিন্তু। তো এখানে আমাদের যদি এই জিনিসটা আমরা চিন্তা করি যে এটা কিভাবে কি হচ্ছে করা যেতে পারে, শোনো। তাহলে আমাদের এগুলা দিয়ে আমরা চাইলেই প্রথমে হচ্ছে ওই যে পিথাগোরাস অ্যাপ্লাই করে এই দূরত্বগুলো, ওর জন্য এখানে বিভব, ওর জন্য এখানে বিভব, ওর জন্য এখানে, ওর জন্য এখানে বিভব, চারটা চার্জের জন্য বিভব বাইর করলে এই বিভবটা কত পাবো? শূন্য পাবো। এটাই প্রশ্নে বলছে। দেখো ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে, ওখানে একটা চার্জ স্থাপন করলাম, তাহলে চারপাশে কয়টা চার্জ হবে? চারটা চার্জ, চারটা চার্জের জন্য এখানে যোগফল কত হবে? শূন্য হবে, বিভব শূন্য হবে। তাহলে আগে হচ্ছে হলো পিথাগোরাস, এইটা দেখো এই চার্জের জন্য এখানে বিভব বের করতে এই দূরত্ব আর লাগবে, এটার জন্য আর লাগবে, এটার জন্য আর লাগবে, এটার জন্য আর লাগবে। তো তোমরা চাইলে হচ্ছে আর বের করতে পারো, ঠিক আছে। আর বের করলে কত আসবে তোমরা জানো। দেখো যদি আমি ওই এসি এবিসি সমকোণী ত্রিভুজে করি, এবিসি সমকোণী ত্রিভুজে কেউ করলে আর কি, না করলে আবারও বলছি কেন্দ্রে বিভব বের করার জন্য এই আর বের করা গুরুত্বপূর্ণ না, আর দেখবো যে অটোমেটিক আর চলে যাচ্ছে। তুমি বলো স্যার কিভাবে দেখবা? এসি স্কয়ার পাইথাগোরাস অ্যাপ্লাই করলে দেখো এই এ স্কয়ার প্লাস এ স্কয়ার বা এসি স্কয়ার ইকুয়াল টু কি 2a স্কয়ার, বাহুর দৈর্ঘ্য। তাহলে সুতরাং এসি ইকুয়াল টু কত বলতো? √2a, তাই না? তাহলে সুতরাং আর কত হবে? এসি ডিভাইড বাই 2, এসি ডিভাইড বাই 2, এসি হচ্ছে √2a ডিভাইড বাই 2, তাহলে কত? a বাই √2। a কত দেওয়া থাকবে আমি জানি না, ধরো a এর মান যা ইচ্ছা তা, তাহলে a বাই √2। এবার আসো আমরা অঙ্ক করি। বলো আমাদের এই কেন্দ্রে বিভব শূন্য হইতে হবে, তো সুতরাং কেন্দ্রে ভি কত হবে? চলো চারটা চার্জের জন্য বিভব, তাহলে এখানে হচ্ছে V1 V2 প্লাস V3 প্লাস V4, মানে এটার জন্য বিভব, এটার জন্য বিভব, এটার জন্য বিভব, এটার জন্য বিভব, তাহলে কয়টার জন্য বিভব? চারটার জন্য। এটার জন্য যদি আমি বিভব এখানে বলি, খেয়াল করিও, বের করি, এটার জন্য হচ্ছে ওর জন্য হবে তাহলে k ইন্টু Q1 বাই আর প্লাস k ইন্টু Q2 বাই আর প্লাস k ইন্টু Q3 বাই আর প্লাস k ইন্টু Q4 বাই আর। ঠিক আছে,
আমি চাইলে কিন্তু কে বাই আর কমন নিয়ে ফেলতে পারি, বা ভি ইকুয়াল টু এটা, বা ভি ইকুয়াল টু এটা। এরপরে এখানে হচ্ছে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। এবার বলো এটা কত, কেন্দ্রে বিভব কত হবে যেন? 0 হবে, প্রশ্নে বলছে। তাহলে এই জায়গায় ভি এর জায়গায় 0 বসিয়ে দাও, কে বাই আর, এই পাশে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। তাইলে সুতরাং এই পাশে এগুলো পাঠিয়ে দিলে 0, তাহলে বা Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইকুয়াল টু 0। দেখো আর এর মান বসানোই লাগতেছে না, তো আর এর মান মানে এই বাহুগুলো আমার না জানলেও চলতো বা চলে। এই জন্য আমি বলছি বাহু আর বের করা, কেন্দ্রে বিভব 0 মানে কোন একটা কেন্দ্রে যদি সরি কোন একটা কোণায় যদি কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব 0 হবে এটা জানতে চাই, তাইলে হচ্ছে হলো কি তুমি কি করতে পারো বলো তো, তখন আর বের না করলেও চলে। হ্যাঁ, এটাই। তাহলে সুতরাং দেখো তো আমার Q4 বাইর করতে হবে, Q4 ইকুয়াল টু মাইনাস Q1, এগুলো এই পাশে চলে গেলে মাইনাস Q2 মাইনাস Q3। তাহলে আমি মাইনাস Q1 কত, মাইনাস 10, মাইনাস Q2 মাইনাস মানে প্লাস 20, এরপর মাইনাস যখন এটা বসাবো এই 15, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা মাইনাস 15 মাইনাস 25, তাহলে মাইনাস 5 কুলম্ব। তাহলে উত্তর হবে চলো এখানে যদি আমি মাইনাস 5 কুলম্ব বসাই তাহলে কেন্দ্রে বিভব 0 হবে। এটাই, এভাবে করতে পারো। একটা এমসিকিউর জন্য শর্টকাট ট্রিক বলি, যদি এসএসসি লেভেলে আসবে কিনা আমি জানি না, এটা এত বড় অঙ্ক এমসিকিউতে। তারপর স্যারের মাথায় যদি এমসিকিউ এটা ঘুরতে থাকে তাহলে তখন তোমাদের হচ্ছে হলো কি লাগলেও লাগতে পারে, যদি হচ্ছে চাই আর কি। তো আমি হচ্ছে হলো আমি প্রসেস গুলা শিখাচ্ছি, তোমরা হচ্ছে হলো প্র্যাকটিস তোমাদের বাসায় করতে হবে। তাহলে হচ্ছে হলো এখানে দেখো, মনে রাখবে এটা প্লাস 10 কুলম, এটা মাইনাস 20, এখানে প্লাস 15, এখানে কত বসাইতে হবে, তাই না? মনে রাখবা এই চারটা কোণার সবগুলা প্লাস মিলে সবগুলা মাইনাসের সমান হবে। দেখো এখানে প্লাস দুইটা আছে, তাহলে এখানে প্লাস 10 প্লাস 15, তাহলে প্লাস 25 এই দুইজন মিলে, আর এটা হচ্ছে মাইনাস 20। তাইলে এখানে মাইনাস 5 বসালেই কিন্তু মাইনাস 20 এবং মাইনাস 5 মিলে মাইনাস 25 হবে। তাহলে এখানে প্লাস 25 টোটাল মাইনাস 25, তাহলে ওইভাবে ওই কনসেপ্ট দিয়ে এখানে মাইনাস 5 কুলম, এটাও এমসিকিউর জন্য তুমি কি মনে রাখতে পারো, এত বড় অঙ্ক না করে এভাবে করতে পারো। কথা কি বুঝছো? তো বারবার বলছি 4 কোণা মিলে মোট প্লাস চার্জ এবং মোট মাইনাস চার্জ সমান সমান হবে, তাইলেই কেন্দ্রে বিভব 0 হওয়া পসিবল। আচ্ছা, গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে বেশ কিছু কথা বলছিলাম যে এই কোন দিকে মানে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে তড়িৎ প্রবাহিত হয় দুইটা গোলককে যদি হচ্ছিল তার দ্বারা যুক্ত করে, চার্জিত গোলককে, তড়িৎ প্রবাহ যাবে হচ্ছিল উচ্চ বিভব থেকে, তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্রবাহিত, নিম্ন বিভব। আচ্ছা, আর ইলেকট্রন হচ্ছিল ইলেকট্রন প্রবাহ কোন দিকে হয়? ইলেকট্রন প্রবাহ হবে উল্টা, তড়িৎ প্রবাহের উল্টা, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। মনে রাখবে দুইটা গোলক বলুক বা আচ্ছা দুইটা বিন্দু বলুক, তড়িৎ ক্ষেত্রে দুইটা বিন্দুর মধ্যে দিয়ে বলবে এই দুই বিন্দুর মধ্যে একটি ইলেকট্রন রাখলে এটি কোন দিক থেকে কোন দিকে যাবে, অথবা বলতে পারে এই দুই বিন্দুতে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাবে। যদি তড়িৎ প্রবাহের দিক বলুক বা ইলেকট্রন কোন দিকে যাবে এরকম কিছু জানতে চাই, তাইলে হচ্ছে অথবা চার্জ ধনাত্মক, আবার হচ্ছে তোমাকে যদি বলে ধনাত্মক চার্জ কোন দিকে যাবে, যদিও আমরা জানি ধনাত্মক চার্জ কি হয় না, প্রবাহিত হয় না, ধনাত্মক চার্জের প্রবাহ ধরে নেওয়া হয় উচ্চ বিভব থেকে। তড়িৎ প্রবাহের দিক আর ধনাত্মক প্রবাহের দিক একই ধরবা, উচ্চ বিভব থেকে হচ্ছে কি নিম্ন বিভব। আর ঋণাত্মক প্রবাহ ইলেকট্রনের দিক হচ্ছে উল্টা, তড়িৎ প্রবাহের পুরো উল্টা। তো এগুলা তোমার এগুলোর জন্য বিভব জানা লাগবে, আর আজকের ক্লাসে কিভাবে বিভবগুলো বের করতে হয় সেটা শিখলাম। তাহলে কোথা থেকে কোথায় হচ্ছে কি তড়িৎ প্রবাহ যাবে সেটা হচ্ছে ওই দুই বিন্দুর মধ্যে হচ্ছে কি বিভবের উপর নির্ভর করবে। তাহলে ওই দুই বিন্দুতে আগে আমার কিভাবে বিভব জানতে হবে, তো বিভব প্রশ্নে দেওয়া থাকলে তো থাকলো, না থাকলে তুমি বিভব কিভাবে বের করতে পারো সেগুলো আজকে শিখালাম, নাকি বুঝতেছো না? তাহলে এই প্রশ্নগুলা করলে তুমি হচ্ছে ওই বিন্দুগুলোর আগে কি জেনে নিবা, বিভব জেনে নিবা। কথা কি ক্লিয়ার? বুঝতেছো সবাই? আচ্ছা, বিভবের কনসেপ্ট তাহলে ক্লিয়ার সবার কাছে? তাহলে বিভবে আশা করি বিভবের কৃত কাজের সমীকরণও শিখাইলাম, একদিন এই যে কোথা থেকে কোথায় যাবে শিখাইলাম। তারপরে একটা বড় আকারে মানে এক কোণায় কত চার্জ রাখলে হলো কি কেন্দ্রে বিভব 0 হবে। তারপর কেন্দ্রে কিভাবে বিভব বের করতে হয় সেটাও শিখাইলাম। তারপর হচ্ছে গোলকের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিরকম হবে বিভব সেটাও শিখাইলাম। তারপর হলো কি একটা চার্জকে অন্য জায়গায় যদি তুমি নাও তাহলে হচ্ছে সেক্ষেত্রে কৃত কাজ বের করার প্রসেস শিখাইলাম। তারপর হলো
যে কোনো জায়গায় হচ্ছে বিভব গুলা কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো শিখাইলাম। তারপর হচ্ছে বিভবের কনসেপ্ট যত আছে, কোন কোন সূত্র কখন ব্যবহার করব, এটা হচ্ছে অসীম থেকে যেই চার্জকে আনবো সেই চার্জের মান এটা দিয়ে এটা এই বিভব বের করা যায়, বিন্দুর বিভব। আবার এটা দিয়ে হচ্ছে যার জন্য তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে তার মাধ্যমে বিভব বের করলে এভাবে বের করব। ওকে, আশা করি আমাদের সবকিছু বোধগম্য হয়েছে তোমাদের কাছে। এবার আসো হচ্ছে আমাদের এর পরের কাজ হচ্ছে আমাদের এই ধারক ও ধারকত্ব নিয়ে আলোচনা করা। ধারক ও ধারকত্ব, এটাও চমৎকার একটা কনসেপ্ট, ধারক ও ধারকত্ব। ধারক ও কি ধারকত্ব। তো ধারক ও ধারকত্ব আলোচনা করার আগে দেখি, ও বাবা 55 মিনিট হয়ে গেছে অলরেডি। দেখো ধারক, ধারক কি? ধারক হচ্ছে চার্জ রূপে শক্তি সঞ্চয় করার যান্ত্রিক কৌশল। যান্ত্রিক কৌশল এটা কিভাবে করে? ধরো এটা দুই ধরনের ধারক সাধারণত আমাদের আলোচনা হয়, লিজেন্ড এই ধরো সমান্তরাল পাত ধারক এবং গোলাকার ধারক। সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারক, আর একটা হচ্ছে গোলাকার ধারক। এই দুই ধরনের ধারকই আসে ধারক, গোলাকার ধারক। একটু কথা বুঝিও, ধারক কিভাবে শক্তি সঞ্চয় করে খেয়াল করো। একটা ধারককে একটা ব্যাটারি দিয়ে চার্জিত করা হয় কিভাবে? ধরো সমান্তরাল পাত ধারক মানে দুইটা সমান্তরাল পাতকে আমি এখানে রাখলাম, রেখে একটা পাতকে আমি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে কানেক্ট করে দিলাম, আর একটা পাতকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে কানেক্ট করে দিলাম। দেখো এটা ব্যাটারির ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। ব্যাটারির ধনাত্মক প্রান্ত করে কি, এই জায়গা থেকে এই পাত থেকে ইলেকট্রন গুলাকে নিজের দিকে টেনে নেয়। ফলে যখন এখান থেকে ইলেকট্রনের দিকে চলে আসে, অটোমেটিক এখানে কি যতগুলো ইলেকট্রন চলে আসতেছে ততগুলা প্লাস চার্জ তৈরি হবে এই যে এই ধারকটাতে, ধারকের এই পাতটাতে। এটা একটা পাত, সমান্তরাল পাত। আর যেই পরিমাণ ইলেকট্রন সে এই ব্যাটারি এখানে নিয়ে আসছে, সেম পরিমাণ এই ইলেকট্রন সে এখানে দিয়ে দিবে। ফলে এখানে ঠিক সেম পরিমাণ ইলেকট্রন গিয়ে এখানে চার্জিত। তাইলে এখানে যতটা ধনাত্মক চার্জ তৈরি হবে, এখানে যদি প্লাস কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হয়, এখানে মাইনাস কিউ। তাইলে এই ধারকের এখন যদি আমি ব্যাটারিটাকে বিচ্ছিন্ন করে দেই এবং এদেরকে একটা ধাতব পাত দ্বারা বা হচ্ছে এদেরকে খুব কাছাকাছি আনি, তাইলে নিম্ন বিভব, এই যে নিম্ন মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে ইলেকট্রন গতিশীল হবে। তো এদিকে ইলেকট্রন গতিশীল, তার বিপরীতে খুবই অল্প সময়ের জন্য হচ্ছে তড়িৎ প্রবাহ পাবো। আমি এটা কিভাবে পাইছি? এটা চার্জ সঞ্চয় করার মাধ্যমে পাইছি এখানে। এটাই এটাই ধর আবার বলি, যেই পাশ আমি যদি ব্যাটারি এই পাশে ধনাত্মক পাত দিই, এটা মাইনাস পাত দিতাম, তাহলে এই পাশের এই পাতে হচ্ছে এই পাত, এটা সমান্তরাল পাত মানে এরকম দুইটা পাত, মানে দুইটা পাতকে এভাবে মুখোমুখি না, এভাবে মুখোমুখি দুইটা সমান্তরাল পাতকে এভাবে স্থাপন করে দেওয়া হয়, এটাকে সমান্তরাল পাত ধারক বলে। বুঝছো? এই ধারকের চার্জ সঞ্চয়ের যেই হচ্ছে কি ক্ষমতা বলা যেতে পারে, চার্জ সঞ্চয়ের যেই ক্ষমতা সেটাই হচ্ছে আসলে ধারকত্ব। তো মানে যার ধারকত্ব বেশি সে তত বেশি চার্জ সঞ্চয় করে রাখতে পারে, মনে রাখবা। এই ধারকত্ব এটা হচ্ছে ব্যাটারি বিভব যদি হচ্ছে ভি হয়, কি ভি, আর ভি বিভব পার্থক্য প্রয়োগের মাধ্যমে এই দুইটা পাতের মধ্যে হচ্ছে মনে রাখবা, যখন চার্জিত থাকে তখন এই দুই পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য ভি এর সমান হয়। কার সমান হয়? ভি এর সমান। যখন পাত দোনোটা চার্জিত থাকে, অর্থাৎ ধারকটা চার্জিত বলে ধরে নেওয়া হয়, তখন হচ্ছে কি এই পাত দুইটার মধ্যকার বিভব পার্থক্য ব্যাটারির বিভব পার্থক্যের সমান। ওকে, মনে থাকবে। আর মনে রাখতে হবে এই পাতে হচ্ছে প্লাস কিউ, এই পাতে মাইনাস কিউ, তাইলে মনে হয় এখানে মোট চার্জ মনে হয় 2 কিউ ব্যাপারটা, বাট মানে 2 কিউ এরকম না ব্যাপারটা, মনে রাখবা। ধারকের এই উভয় পাতে সমান মানের বিপরীত আধানযুক্ত চার্জ সঞ্চিত হয়, তবে ওভারঅল ধারকে সঞ্চিত চার্জ ধরা হয়, সঞ্চিত চার্জ হচ্ছে কত? কিউ। আর পাত দ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য, এই পাত দোনোটার বিভব পার্থক্য ব্যাটারির বিভব পার্থক্যের সমান ভি, যেটা তুমি বাইরে থেকে প্রয়োগ করছো। এই যে দুইটা পাতের মধ্যে একক বিভব পার্থক্য বজায় রাখার জন্য যে পরিমাণ চার্জ প্রয়োজন, এখানে এই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য ভি না,
তাইলে এখানে দেখো খেয়াল করো, এখানে ভি বিভব পার্থক্য বজায় রাখতে চার্জ প্রয়োজন কত? বিভব পার্থক্য বজায় রাখতে চার্জ প্রয়োজন, মনে রাখো চার্জ প্রয়োজন এখানে কিউ। তাহলে সুতরাং একক বিভব পার্থক্য বজায় রাখতে, মানে কার মধ্যে? পাত দুইটার মাঝখানে, এই দুইটার মাঝখানে একক বিভব পার্থক্য যদি রাখতে চাই তাহলে এটা কিউ বাই ভি। এই যে কিউ বাই ভি, পাত এই সমান্তরাল পাত দোনোটার মাঝখানে একক বিভব পার্থক্য বজায় রাখার জন্য যে পরিমাণ চার্জ দরকার কিউ বাই ভি, এটাই হচ্ছে হলো ধারকত্ব। এটাই কি? ধারকত্ব। এটা কি বলে? এটাকে ধারকত্ব। আর এই ধারকত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি। সি হচ্ছে হলো ধারকত্ব, এটা হচ্ছে ক্যাপাসিটেন্স, ইংলিশে বলে ক্যাপাসিটেন্স, বাংলায় বলে কি? ধারকত্ব। মনে রাখবা এই ধারকত্বের একক মনে রাখবা হচ্ছে হলো কুলম্ব পার ভোল্ট অথবা বা ফ্যারাডে। কি? ফ্যারাডে। ফ্যারাডে কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের এফ। মিলি ফ্যারাডে, মাইক্রো ফ্যারাডে, ন্যানো ফ্যারাডে, যত ফ্যারাডে থাকুক তোমাকে আগে এই সূত্র ব্যবহার করার জন্য ফ্যারাডে এককে নিয়ে আসতে হবে। মিলি ফ্যারাডে থাকলে 10^3 দ্বারা গুণ করে ফ্যারাডেতে নিয়ে আসবা। ন্যানো ফ্যারাডে থাকলে 10^9 দ্বারা গুণ করে, মাইক্রো ফ্যারাডে থাকলে 10^6 দ্বারা গুণ করে হচ্ছে আগে ফ্যারাডেতে নিয়ে আসতে হবে এই সূত্রের মধ্যে ব্যবহার করতে হলে। আর এখানে আমাদের যেই কিউ আছে সেটা হচ্ছে অবশ্যই কুলম্ব এককে চার্জ, কুলম্ব। তাহলে আমাকে, আর এটা হচ্ছে হলো আমি পাত দুইটার মধ্যবর্তী বিভব পার্থক্য বলতে পারি, পাত দুইটার কি মধ্যবর্তী বিভব পার্থক্য বলতে পারি, আবার হচ্ছে ব্যাটারির প্রয়োগকৃত বিভব পার্থক্য, যে যেটা বলে পাত দ্বয়ের মধ্যকার বিভব পার্থক্য অথবা ব্যাটারির প্রয়োগকৃত বিভব পার্থক্য বা ব্যাটারির প্রয়োগকৃত তড়িৎচালক শক্তি। ওকে, এটা যদি তুমি লিখে রাখো, এটা দোনোটাই লিখে রাখতে পারো এই জায়গায়। তো মনে রাখতে হবে এগুলো হচ্ছে হলো কি, এই এভাবে ধারকত্ব, তোমার অনেক সময় ধারক এই চার্জ দেওয়া থাকে, তোমাকে হচ্ছে হলো কি ভি দেওয়া থাকে ধারকত্ব বের করতে বলে, আবার ধারকত্ব দেওয়া থাকে ভি দেওয়া থাকে কিউ বের করতে বলে, মানে এখানে এই ধারকটিতে মোট সঞ্চিত চার্জ কত, তখন সি দেওয়া থাকে ভি দেওয়া থাকে, এখান থেকে বের করতে, মানে এখান থেকে জাস্ট নেড়ে চেড়ে তোমাকে হচ্ছে যে কোনোটা বের করতে হবে। কিউ বের করতে বলে এই দুইটা গুণ করে দিবা, আর ভি বের করতে বললে এই কিউ বাই এটাকে আর এইভাবে গুণ করে বাড়াই দিলে এখানে হচ্ছে কিউ বাই সি হবে। তোমার এই তিনটার মধ্যে যে কোনো দুইটা দিয়ে অবশ্যই হচ্ছে অন্যটা বের করতে বলতে পারি। আচ্ছা, এই ধারকটাতে আমি বলছি চার্জ রূপে শক্তি সঞ্চয় করার যান্ত্রিক কৌশল, তাই না? তাইলে এই ধারকে সঞ্চিত শক্তি কত? ধারকে সঞ্চিত শক্তির সমীকরণ কি? ধারকে সঞ্চিত শক্তি, ধারকে সঞ্চিত শক্তি মনে রাখবা ইউ দ্বারা প্রকাশ করা হয়, কোথাও কোথাও দেখবা ডব্লিউ দ্বারা লিখছে, কোথাও কোথাও দেখবা ই দিয়ে লিখছে, আমরা ইন্টারমিডিয়েটে ইউ দিয়ে লিখতে বলি। ইউ ইকুয়াল টু হচ্ছে হাফ সিভি স্কয়ার। কি? হাফ সিভি স্কয়ার। তুমি হাফ সিভি স্কয়ার দিয়ে কি এখানে সি ধারকত্ব ফ্যারাডে এককে, ভি হচ্ছে হলো ভোল্টেজ ভোল্ট এককে বসাই দিলে এখান থেকে জুল এককে হচ্ছে তোমার শক্তি চলে আসবে। তবে সি এর জায়গায় তুমি এই সমীকরণ থেকে যদি হচ্ছে সি এর জায়গায় লিখো হচ্ছে কিউ বাই ভি, এখানে কিউ বাই ভি লিখো, তাহলে ইউর সমীকরণটা এই যে সি এর জায়গায় যদি কিউ, এখান থেকে সি এর জায়গায় কিউ বাই ভি লিখো, তাহলে হাফ, দেখো সমীকরণটা কি দাঁড়ায়, এটা একটা সমীকরণ চলে গেছে অলরেডি, ইউ ইকুয়াল টু ধরো এটা, এটা দিয়ে, এটা হচ্ছে বেশি প্রচলিত, এটা দিয়ে তোমরা দেখবে বিভিন্ন জায়গায় করা। কখনো যদি হচ্ছে সি এর জায়গায় ওই যে কিউ বাই ভি লিখি আমি, আর এখানে ভি স্কোয়ার আছে, একটা ভি কাটাকাটি করার পর দেখো হাফ কিউ ভি, তাহলে ইউর আরেকটা সূত্র হচ্ছে কি হাফ কিউ ভি, এটাও কারেক্ট। স্যার কখন কোনটা ব্যবহার করব? যখন আমার কাছে সি জানা আছে ভি জানা আছে তখন এটা দিয়ে করে ফেলবা, যখন আমার কাছে কিউ জানা আছে ভি জানা আছে তখন এটা দিয়ে করবা। অনেকে বলবে স্যার আমি এটা এটা আমি ভুলে যাই, আমার সবসময় এটা মনে থাকে, আমি এটা দিয়ে করতে পারবো? পারবা সব অঙ্ক। তোমার কাছে ধরো সি দেওয়া নাই, তাহলে কিউ আর ভি দেওয়া আছে, ধরো কিউ এবং ভি দেওয়া আছে, এই কিউ এবং ভি কে তুমি এই সমীকরণে এটা সবসময় ব্যবহার করতে পারো, এখানে ব্যবহার করে সি বের করে নাও, সি বের করে এনে এখানে বসিয়ে দাও, হবে তো? বুঝা যাচ্ছে? সহজ কিন্তু, হ্যাঁ, অত কঠিন না। এরপরে আসো, আলহামদুলিল্লাহ, এরপরে আসেন, অনেক সময় এই যে আমরা এখান থেকে লিখতে পারবো না কিউ ইকুয়াল টু কি সিভি, আলহামদুলিল্লাহ। আবার এখান থেকে তুমি যদি চাও ভি ইকুয়াল টু কিউ বাই সি লিখতে পারবা, ভি ইকুয়াল টু কি কিউ বাই সি। তা আমি এই সমীকরণে, এই যে এই সমীকরণটার মধ্যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সর্দি অনেকদিন ভালো ছিল, একটু এসি সারছি তো হঠাৎ করে, এসি সারার পর থেকে হচ্ছে একটু সমস্যা করতেছে, ফ্যান সারলে হচ্ছে ফ্যানের সাউন্ডে রেকর্ডিং এ অনেক বাজে সাউন্ড আসে, এসি সারলে তাও মোটামুটি একটু সাউন্ড কম থাকে।
দেখো এখান থেকে আমি চাইলে ভি ইকুয়াল টু কিউ বাই সি লিখতে পারবো। তাহলে এটার মধ্যে দেখো হাফ সি, আর ভির জায়গায় লিখতে চাই আমি কি, এখান থেকে এটাকে এই পাশে বাড়াইলে সি এখানে চলে যাবে, তখন এই কিউ বাই হচ্ছে কি সি, এটা লেখা যায়, এটাকে স্কোয়ার, এই যে ভি স্কোয়ার। তাহলে দেখো হাফ সি, এখানে হচ্ছে কিউ স্কোয়ার, নিচে হচ্ছে সি স্কোয়ার, একটা সি কাটাকাটি গেল আর একটা সি। তাহলে সুতরাং এখানে ইউ ইকুয়াল টু দেখবা হাফ কিউ স্কোয়ার বাই সি, এটাও একটা সমীকরণ। এটা কখন ব্যবহার করবে, এটা যখন কিউ এবং সি জানা থাকবে। এই তিনটার মধ্যে তোমার যেটা যখন সুবিধা হয় তখন ব্যবহার করতে পারবা। তবে আবার কখনো এই যে কিউ এবং সি দেওয়া আছে, তোমার ধরো ভি জানা নাই, তুমি এই কিউ এবং সি ব্যবহার করে এখান থেকে আগে ভি বের করে নিতে পারো, এনে আবার এই সমীকরণ দিয়ে করতে পারো। সব অঙ্ক তুমি এটা দিয়ে করতে পারবা, তবে কোনোটা জানা না থাকলে এখান থেকে বের করে আনবা। কথা কি ক্লিয়ার? এই চলে গেল হলো কি আমাদের হলো এই ধারকে কিভাবে শক্তি সঞ্চিত হয়। যদিও আমাদের কোশ্চেন একটু মানে এটা অকওয়ার্ড, এটা ইন্টার ছাড়া তোমাদের আসবে না আমার ধারণা, তারপরে ওই সমান্তরাল পাত ধারকের এই পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব তোমরা আলাদা করে একটা নোট করো। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি, এবং প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল যদি এ করে হয়, কত করে, এ করে হয়, তাহলে এর ধারকত্ব বের করার একটা সূত্র আছে। দেখো সাধারণত এটা শূন্য মাধ্যমে, আমি পাত দুইটার মাঝখানে ধরে নিচ্ছি আমি কি বায়ু বা শূন্য মাধ্যম আছে, এখানে ধরা হচ্ছিল বায়ু বা কি শূন্য মাধ্যম, পাত দোনোটার মাঝখানে, দোনোটা পাতের সমান্তরাল যে দুইটা পাতকে তুমি মুখোমুখি রাখছো, তাদের ক্ষেত্রফল জানা থাকলে এই যে এই সি ইকুয়াল টু ধারকত্ব এপসাইলন নট এ বাই ডি, এই সূত্র। এপসাইলন নট তোমরা জানো, গত ভিডিওতে পড়াইছি 8.854 ইনটু 10 ইনভার্স 12, আর এ হবে মিটার স্কয়ার এককে, কোন এককে, মিটার স্কয়ার। ডি হচ্ছে পাত দুইটার মধ্যবর্তী, অনেকে বলবে স্যার ক্ষেত্রফল একটা বসাবো না কি 2 দিয়ে গুণ করে বসাবো, একটা পাতের ক্ষেত্রফল বসাবা, আর ডি হচ্ছে পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব মিটার এককে। তাহলে সি এখান থেকে কোন এককে পাবা, ফ্যারাডে। এখান থেকে সি নিয়ে তুমি এই সূত্রের মধ্যে বসাতে পারবে, এখান থেকে সি নিয়ে এখানে বসাতে পারবে, যদি কখনো এরকম দেয় আর কি, পাতগুলার ক্ষেত্রফল দিয়ে দেয়, পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব দিয়ে দেয়, তাহলে সমান্তরাল ধারকের ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে, এই সূত্র ব্যবহার করতে পারবা ধারকত্ব বের করার জন্য। ওকে, মনে থাকবে? স্যার শূন্য মাধ্যম না হয়ে যদি এখানে অন্য মাধ্যম থাকে, তাহলে সূত্র হয়ে যাবে সি এপসাইলন নট কে এ বাই ডি। এটা ওই যে কে হচ্ছিল পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা ভাই এগুলো কঠিন টার্ম, এগুলো তোমাদের বইয়ের সাথে রিলেটেড না, তারপরে এটা একটু জেনে রাখতে পারো। এটা দিলে তখন হচ্ছে এই যে এপসাইলন নটের সাথে একটা কে গুণ করে দিবা। হ্যাঁ, কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা 9 × 10⁹ না, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা হচ্ছে তড়িৎ মাধ্যমাঙ্ক। এখানে আরেকটা ধারকের কথা বলছি, গোলাকার ধারক। তো গোলাকার ধারক যদি হয়, একটা গোলাকার ধারকের ক্ষেত্রে, গোলাকার ধারকের ক্ষেত্রে মনে রাখবা, তোমাদের অলরেডি বোর্ড প্রশ্ন এগুলো আসছে, হ্যাঁ, গোলক আকৃতির যদি ধারক থাকে, তার ব্যাসার্ধ যদি কি হয়, আর হয়, তাহলে এটা ধারকত্ব হবে 4 পাই এপসাইলন নট আর, 4 পাই এপসাইলন নট আর। এই যে ধারকত্ব সি, এখানে ধারকত্ব এটা কি সি, মনে রাখবা। তো এই যে আমরা এখান থেকে জানি তোমাদের বই অনুযায়ী, এটাকে যদি আমি কি লিখি, আমরা জানি এই কে ইকুয়াল টু কি 1/4 পাই এপসাইলন নট না, তাহলে সুতরাং 1/k ইকুয়াল টু কি 4 পাই এপসাইলন নট, তাই না? এটার উল্টোটা, k ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট হলে 1/k মানে হচ্ছে শুধু কি 4 পাই এপসাইলন নট, তাই তো? তাহলে অনেক সময় এই জায়গায় দেখবে হলো 1/k দিছে দিয়ে আর, তাহলে সুতরাং ধারকত্ব সি ইকুয়াল টু দেখবা কোথাও কোথাও r/k এভাবে রাখতে পারে গোলাকার ধারক, গাইড টেস্ট পেপার গুলাতে এভাবে লিখছে। এটা এখানে হচ্ছে 9 × 10⁹ এই সূত্র। তবে আমি বলি গোলাকার ধারকের ধারকত্ব হলে এটা এভাবে করো 4 পাই, পাই এর মান 3.1416, এপসাইলনের মান হচ্ছে এই যে 8.854 × 10 ইনভার্স 12, আর এর মান ব্যাসার্ধ মিটার এককে বসাও, কোন এককে, তাইলে ফ্যারাডেতে হচ্ছে ধারকত্ব চলে আসবে। কেউ যদি 1/4 এই যে 4 পাই এপসাইলন নট এ যে 1/k লিখো, অর্থাৎ c ইকুয়াল টু r/k লিখো, এই c হচ্ছে ধারকত্ব, এখানে এই c হচ্ছে কি ধারকত্ব, আর এই k হচ্ছে কি এখানে 9 × 10⁹। এটা কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক না, কোথায় পরাবৈদ্যুতিক ধ্রুবক বলছি, কোথায় 9 × 10⁹ বলছি, সেগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলা দিয়ে হচ্ছে কি ধারকত্বের যত ম্যাথ আছে সেগুলা করবা, ঠিক আছে? একটা থেকে নিয়ে আরেকটার মধ্যে ডাটা বসানো যায়। আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তারপরে যদি কোনো কিছু কমেন্ট মানে কম বোঝো, কমেন্ট সেকশনে জানাও বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, চেষ্টা করবো আমি ফ্রি থাকলে তোমাদেরকে হেল্প করার। তো এবার তোমাদের কাজ হচ্ছে কি করা, এইসব সূত্র নলেজ এগুলাকে ব্যবহার করে তোমাদের বিভিন্ন সৃজনশীল প্র্যাকটিস করা, বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম প্র্যাকটিস করা, ঠিক আছে?
আশা করি সবাইকে বুঝাইতে পারছি। না বুঝাইতে পারলে তো অবশ্যই হেল্প নিবা, নিজেরা ফ্রেন্ডরা ডিসকাস করবা, বেশি বেশি মনোযোগ দিয়ে প্রবলেম সলভ করবা। শুধু এই ক্লাস করে বসে থাকবা না, তুমি এগুলা দিয়ে আবার কি প্র্যাকটিস করতে হবে। ওকে, আজকে এতটুকু পর্যন্তই। অন্য কোনো টপিকে অন্য ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আমার জন্য আর আমার আব্বু আম্মুর জন্য একটু বেশি বেশি দোয়া করবা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।